আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড আ ভেরি গুড ইভনিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভোকালে আছি আমি তৌসিফা আর কিউএন্ড এ আছে মাশফিক আবরার ভাই। সো ক্লাস চলাকালীন সময়ে আজকের টপিক রিলেটেড যেকোনো প্রশ্ন মাথায় আসলে আপনারা কিন্তু চ্যাট বক্সে আমাকে আর কিউএন্ড এ আবরার ভাইকে প্রশ্ন করতে পারেন। উইল ট্রাই আওয়ার বেস্ট টু সলভ ইট। ওকে, অ্যাম আই অডিবল? চ্যাট বক্সে একটু কাইন্ডলি জানাবেন। ইয়েস, কাউসার আহমেদ ভাই বলছেন ইয়েস, সিলভিয়া আপু বলছেন ইয়েস, রবিন ভাই, আহ সাজিয়া আপু, মাশফিক ভাই বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সো আফটার আ ভেরি লং টাইম আই এম টেকিং আ লিটারেচার ক্লাস। ওকে, আমাকে 1 মিনিট একটু সময় দেন। ওকে, সেট আপটা একটু ঠিক করে নিচ্ছি। ওকে, ওকে, আফটার আ ভেরি লং টাইম আই এম টেকিং আ লিটারেচার ক্লাস। প্রবাবলি আপনাদের লেকচারের যে ফার্স্ট ক্লাসটা ছিল সেটাও আমি নিয়েছিলাম। আসলে মনে করতে পারছি না এত আগের প্রবাবলি ক্লাসটা হয়েছিল। So আজকে আমরা সেকেন্ড ক্লাসে আছি and I actually really feel delighted to take a literary class because literature আসলে আমার সাবজেক্টই। I was a student of English literature at Dhaka University. সো নিজের সাবজেক্ট রিলেটেড টপিক গুলো পড়াতে আসলে ভালো লাগে। তো যখনই আমি দেখি যে লিটারেচার ক্লাসের শিডিউল এখন আর লিটারেচার ক্লাস নিব আজকে বা কালকে, তখন বেশ ভালো লাগে যে আমার সাবজেক্টের ক্লাসই আমি এবার নিচ্ছি। ওকে, আচ্ছা, আজকে থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাসটা নিয়েছিলেন। ওকে, তাহলে ফার্স্ট ক্লাস নেওয়া হয়নি। ওকে, সো 3 নাম্বার ক্লাসটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। চলেন তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা যে টপিক পড়বো সেই টপিকের আলোচনায় চলে যাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশ লিটারেচারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিয়ে। তো এই টপিকটা আমি বলছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে 46তম প্রিলি, 44তম প্রিলি আর 43তম প্রিলিতে কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন এসেছে। আনফরচুনেটলি 45তমতে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, বাট 35তম থেকে পিএসসি যখন নতুন সিলেবাসটা দিল এরপর থেকেই কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা অন্তত 2টা থেকে 3টা প্রশ্ন শিওরলি পেয়েছি। সো দ্যাট ইজ ওয়াই দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার প্রিলি এক্সামস। এবং আমি আপনাদেরকে এইটুকু এনশিওর করতে পারি যে সামনে যে আমরা প্রিলিটা ফেস করব ওখানেও এখান থেকে অ্যাটলিস্ট 2 বা 3 নাম্বার আপনারা কমন পাচ্ছেন। সো প্রিলিতে যেখানে 1 নাম্বারের জন্য কি বলবো যে 2-3 হাজার 5 হাজার মানুষ টেকে না, সেখানে একটা চ্যাপ্টার থেকে 2 বা 3 নাম্বার এনশিওর করা, এটাই কিন্তু বলে দিচ্ছে যে দিস চ্যাপ্টার ইজ অ্যাকচুয়ালি হাউ মাচ ইম্পর্টেন্ট ফর আস। দ্যাট ইজ ওয়াই আজকের ক্লাসটা খুব অ্যাটেনশনের সাথে করতে হবে, যাতে এখান থেকে মানে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, আমরা যাতে এই 2 বা 3 নাম্বার এনশিওর করতে পারি। চলেন তাহলে এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারের লেকচারটা আমরা এখন শুরু করব। ফার্স্টে দেখেন আমাদের আজকের টপিকটার নাম কি, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ নিউ শব্দের অর্থ আপনারা মনে হয় জানেন, তাই না? নিউ শব্দের অর্থ হচ্ছে নতুন। এই পিরিয়ডটার নাম শুনেই কিন্তু আমরা একটু বুঝে যাচ্ছি যে এই পিরিয়ডের বৈশিষ্ট্যগুলো, এই পিরিয়ডে যে সাহিত্যগুলো রচিত হয়েছে সেটার বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। নিউ ক্লাসিক্যাল মানে নতুন করে ক্লাসিক্যাল যুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো আবার ইংরেজি সাহিত্যে যে যুগে ফিরে এসেছিল। সো এই যুগের বৈশিষ্ট্যগুলো অবশ্যই ক্লাসিক্যাল যুগ রিলেটেডই হবে বা ক্লাসিক্যাল যুগের মতোই হবে। ওকে, যে কোনো লিটারেরি যুগ শুরু করার আগে, পিরিয়ড শুরু করার আগে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওই পিরিয়ডের টাইম লাইনটা। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের পরীক্ষাতে আসে। যেমন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কত সালে শুরু হয়েছিল? এটা 1660 সালে শুরু হয়, রেনেসা যুগের শেষ হলো, আর নিউ ক্লাসিক্যাল যুগের শুরু হলো 1660 সালে। সো স্টার্টিং যে ডেটটা আছে এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে।
আর এন্ডিং ডেট এটা শেষ হয় 1798 সালে। সো এটা শুরু হয়েছে 1660 সালে আর এটা শেষ হয় 1798 সালে। এরপরে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল। তবে এই যে এন্ডিং যে সালটা আছে এটা নিয়ে কিন্তু ইংলিশ লিটারেচারে একটা কনফিউশন আছে। বাংলা সাহিত্য পড়তে গিয়ে কিন্তু আমরা অনেক কনফিউজিং জিনিস পড়েছি, তাই না? যেমন চর্যাপদের লেখক শহীদুল্লাহ বলে 23 জন, আবার সুকুমার রায় বলেছেন যে 24 জন। তেমনি ভাবে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আসলে কত সালে শেষ হচ্ছে এটা নিয়ে ইংলিশ লিটারেচারে একটা কনফিউশন আছে। অনেকে বলে এটা শেষ হয়েছে 1798 সালে, আবার অনেকে বলে এটা শেষ হয়েছে 1785 সালে। সো এখন আপনারা কোনটা তাহলে আনসার করবেন? আমি দেখেছি পিএসসি যখন এই প্রশ্নটা করে যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কবে শেষ হলো, তখন অপশনে ওরা মেইনলি 1798টাই রেখে থাকে। একবার না দুইবার এরকম একটা প্রশ্ন এসেছিল বিএসসি বিসিএস এ না, অন্য একটা এক্সামে পিএসসি যেটা প্রশ্ন করেছিল আর কি, পিএসসি রিলেটেড। সো ওখানে অপশন ছিল 1798। আহ বাট এই 1798টা যদি আমাদের অপশনে না থাকে, না থেকে 1785 থাকে, তখন কিন্তু আমরা এটাও আনসার করতে পারবো। সো এক্ষেত্রে একটা কনফিউজিং উত্তর 1798, 1785 দুইটাই কারেক্ট। বেশিরভাগ ইংলিশ ক্রিটিক্সরা বলে থাকে 1798। আর এটা আমরা আমাদের দেশের চাকরি পরীক্ষাতেও বেশি ফলো করি। বাট 1785ও যদি অপশনে থেকে থাকে এটাও কিন্তু কারেক্ট হবে। আর দুইটা থাকলে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে 1798 কারেক্ট, এটাকে কারেক্ট হিসেবে মনে করে আনসার করা। তো আপনারা এন্ডিং ডেট দুইটাই মনে রাখবেন, 1660 সালে শুরু হয়েছিল, 1698 শেষ হয়, আবার অনেক বই আছে 1685 সালে শেষ হচ্ছে। সো দুইটাই হইতে পারে। ওকে, সো আমরা টাইম লাইনটা দেখে ফেললাম। এখন এই যুগের যে ক্যারেক্টারিস্টিক আছে, মেইন ক্যারেক্টারিস্টিক গুলো আমরা একটু জেনে নিব। এটা আসলে আমাদের প্রিলিমস এক্সামস এর জন্য ইম্পর্টেন্ট না, বাট এই যুগে কি ধরনের সাহিত্য রচিত হইতো বা এর মেইন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বোঝার জন্য আসলে ফিচার্স অফ দিস পিরিয়ড ইজ ভেরি এসেনশিয়াল। আমাদের এগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে। তো শুরুতেই দেখেন যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আসলে অ্যারিস্টোক্রেট বা এলিট সোসাইটির কথা বেশি বলা হতো সাহিত্য কর্মগুলোতে। এটা তো আসলে কাইন্ড অফ অনুমেয়ই না। যেমন ক্লাসিক যুগ বলতে আমরা কোনটা আহ বুঝতেছি? এটা হচ্ছে মিডাইভাল পিরিয়ড বা প্রাচীনকাল, ওল্ড ইংলিশ যে পিরিয়ড ছিল, তখনের যে সাহিত্য কর্মগুলো রচিত হতো সেগুলো কি রিলেটেড ছিল? আমরা কিন্তু সহজেই বলতে পারি সেগুলো আসলে ধর্ম রিলেটেড ছিল, বা সেখানে রাজা রাজরা কিং কুইনের কাহিনী কথা বলা হতো। বাট মিডাইভাল পিরিয়ডের পরে আমরা দেখি রেনেসা পিরিয়ডটা শুরু হয়েছিল, তাই না? আর রেনেসায় কিন্তু আমরা দেখলাম যে জ্ঞান বিজ্ঞানের স্ফুরণ হলো। এখন আর রাজা রাজার কথা না বলে নর্মাল পিপল, সাধারণ মানুষের আবেগ অনুভূতির কথা শেক্সপিয়ার বলছেন বা বেন জনসন এগুলো নিয়ে কথা বলছেন। বাট এই যে রেনেসাটা শেষ হলো, শেষ হওয়ার পর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা শুরু হয়েছিল। এই পিরিয়ডে আবার সাহিত্যিকরা প্রাচীনকাল বা ক্লাসিক্যাল লিটারেচারের দিকে ঝুঁকে গিয়েছিল। তারা এখন আর ব্যক্তি মানুষের কথা বেশি বলছে না, তারা আসলে অ্যারিস্টোক্রেট সোসাইটি, কিং কুইন বা চার্চ, ধর্ম এসব নিয়েই সাহিত্য রচনার দিকে আবার ফিরে এসেছে। সো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের জন্য একটা মেজর ফিচার বা বৈশিষ্ট্য হচ্ছে এই কারণে অ্যারিস্টোক্রেট বা এলিট সোসাইটির মানুষের কথা এই যুগের সাহিত্যে বেশি এসেছে। এটা একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন টেকনিক্যাল পারফেকশনের উপর জোর দেওয়া হয়েছে। টেকনিক্যাল পারফেকশনটা আসলে কি? টেকনিক্যাল পারফেকশন হচ্ছে খুব ফর্মাল ইংলিশ ব্যবহার করা হয়েছে। ফ্র্যাগমেন্টেড ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন যে ইংলিশটা আছে সেটা কম ব্যবহার করা হয়েছে। বাংলায় ওই যে কাইন্ড অফ সাধু ভাষা, মানে খুব সাধু ভাষা, খুব ফর্মাল ইংলিশ, এই টাইপের আর রাইট আপ ইংলিশ লিটারেচারে ব্যবহার করা হয়েছিল, এবং গ্রামাটিক্যাল রুলস, গ্রামার ঠিক রাখা হয়েছে। এই যুগের যারা রাইটার ছিলেন জন ড্রাইডেন বা জোনাথন সুইফট, তারা এই বিষয়ের উপর নজর দিয়েছেন।
তারপর দেখেন আরেকটা বৈশিষ্ট্য, গ্রিক বা ল্যাটিন কবিদের দ্বারা এখানকার যারা রাইটার ছিলেন, জন বানিয়ানের কথা বলতে পারি, ওর আমরা জোনাথন সুইফট ওর ড্যানিয়েল ডিফোর কথা বলতে পারি, তারা প্রভাবিত ছিল। স্পেশালি ভার্জিল, ইনিড, সফোক্লিস, এই ধরনের যে রোমান বা ল্যাটিন রাইটার যারা আছেন, তাদের অনেক কিছুই এরা অ্যালিউশন বা রূপক হিসেবে গ্রহণ করেছে। সো আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা যে এখন পড়ছি, এটা তিনটা মেজর বৈশিষ্ট্য একটু মনে রাখার চেষ্টা করব। এক, ফার্স্ট যে কিং কুইনের কথা বা চার্চের কথা সাহিত্যগুলোতে অনেক এসেছে। তারপর গ্রামার, ল্যাঙ্গুয়েজ খুবই পারফেক্ট ছিল, এখানে ফ্র্যাগমেন্টেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়নি। আর গ্রিক বা ল্যাটিন কবি যারা আছে, ভার্জিল, ইনিড, হ্যাঁ, বা সফোক্লিস, তাদের দ্বারা এই যুগের রাইটাররা খুবই প্রভাবান্বিত ছিল। ওকে, সো আমরা তিনটা মেজর বৈশিষ্ট্য কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের পড়ে ফেলেছি। চলেন এখন নেক্সট যে জিনিস, অ্যান্ড ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেদিকে দৃষ্টি ফেরাবো। এটা হচ্ছে এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা আছে, খুব বড় একটা যুগ। এই যুগকে কিন্তু আবার তিনটা সাব পিরিয়ডে আমরা ভাগ করেছি। দেখেন, দ্য রেস্টোরেশন এজ, দ্য অগাস্টান এজ, এজ অফ সেন্সিবিলিটি। তিনটা যুগেরই টাইম লাইন আমাদের খুব মনে রাখতে হবে। রেস্টোরেশন এজের টাইম লাইনই প্রবাবলি কোনো এক পরীক্ষায় এসেছে, তো এগুলো মিস আউট করা যাবে না, মনে রাখবেন। প্রথম যেটা রেস্টোরেশন এজ, মানে আহ রেনেসাঁ শেষ হওয়ার পরেই যে সাব পিরিয়ডটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে রেস্টোরেশন এজ, 1660 থেকে 1700, এটা হচ্ছে 40 বছরের। তারপর আমরা দেখি অগাস্টান পিরিয়ড, এটা হচ্ছে 1702 থেকে 1745। একটু ভুল আছে, 1700 হবে, 1702 না, 1700 থেকে 1745, আপনারা একটু কারেক্ট করে নিবেন। 1700 থেকে 1745, এই যুগটা হচ্ছে অগাস্টান এজ। তারপর আমরা দেখছি এজ অফ সেন্সিবিলিটি, যেটা শুরু হয়েছিল 1745-এ এবং শেষ হয় 1785, মানে আনাদার 40 ইয়ার্স। ঠিক আছে, এটাতেও একটা কনফিউশন আছে, কিন্তু অনেকে বলে যে 1785-তে শেষ হয়েছে, আবার অনেকে বলে 1798-এ শেষ হয়েছে। সো এটা আসলে কনফিউজিং এরা একটা। ওকে, এখন আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে ইন্ডিভিজুয়াল টাইম লাইন আমরা আলোচনা করলাম, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে। চলেন, দ্য রেস্টোরেশন পিরিয়ড, আমাদের ফার্স্ট যে সাব পিরিয়ড নিউ ক্লাসিক্যাল এরার, সেটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন শব্দটা কিন্তু রেস্টোর, এই ভার্বটা এসেছে, যেটা বাংলা হচ্ছে পুনরুদ্ধার করা বা পুনরুজ্জীবন করা। সো কি রেস্টোর করা হয়েছিল, এটার কিন্তু একটা ব্যাক স্টোরি আছে, আমি আপনাদেরকে একটু বলে দেই। রেনেসা পিরিয়ডের লাস্ট ফেজটা কি ছিল, তাই না? মনে আছে কারো? লাস্ট ফেজটা কি ছিল বলেন তো? রেনেসা পিরিয়ডকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। লাস্ট ফেজটার নাম কি ছিল? চ্যাট বক্সে কাইন্ডলি আপনারা জানাবেন। কারো কাছে উত্তর পাচ্ছি না। রেনেসা পিরিয়ডের লাস্ট ফেজটা কি কারো মনে নেই? কমনওয়েলথ, থ্যাংক ইউ মাশফিক ভাই, সোনিয়া আপু বলছেন কমনওয়েলথ পিরিয়ড। ইয়েস। তো এই কমনওয়েলথ পিরিয়ডের একটা স্টোরি আছে। কমনওয়েলথ পিরিয়ডে কিন্তু একজন খুব নর্মাল নাগরিক, অলিভার ক্রমওয়েল, ব্রিটেনের রাজতন্ত্রের অবসান ঘটায় গণতন্ত্র, ডেমোক্রেসির শুরু করেছিল। সো ব্রিটেনে মাঝখানে 11 বছর, হ্যাঁ, 1749 থেকে 1660 পর্যন্ত 11 বছর ডেমোক্রেসি চালু ছিল। সো এই যুগটাকে বলা হয়তো কমনওয়েলথ পিরিয়ড। বাট 1660-তে চার্লস দ্বিতীয়, সে অলিভার ক্রমওয়েলকে সিংহাসন থেকে সরায় দেয় এবং ইংল্যান্ডে আবার মোনার্চি বা রাজতন্ত্রকে রেস্টোর করে। দ্যাট ইজ ওয়াই চার্লস টু এর এই যে মোনার্চি রেস্টোরেশন, রেস্টোর করা, এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই পিরিয়ডটার 40 বছরের 1660 থেকে 1700 সাল পর্যন্ত এই পিরিয়ডটাকে আমরা বলছি রেস্টোরেশন পিরিয়ড, মানে রাজতন্ত্র আবার রেস্টোর হয়েছে ইংল্যান্ডে। জিনিসটা এই, দ্যাট ইজ হোয়াই এই পিরিয়ডটার নাম হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড।
1660 থেকে 1700। ওকে, এই পিরিয়ডটার আরেকটা নাম আছে। এই নামটা কেন হইলো এটা আমরা কিছুক্ষণ পরে আরো ভালো করে জানবো, বাট এখন একটু জেনে রাখি। এই পিরিয়ডটার আরেকটা নাম হচ্ছে এজ অফ ড্রাইডেন। আমি জানি না আপনারা জন ড্রাইডেনের কথা শুনেছেন কিনা। জন ড্রাইডেন রেস্টোরেশন পিরিয়ডের একজন খুব বিখ্যাত লেখক ছিলেন। এত বিখ্যাত যে ওনার নামে এই পিরিয়ডটারই নামকরণ করা হয়েছে। এই পিরিয়ডটার নাম হচ্ছে এজ অফ ড্রাইডেন। সো রেস্টোরেশন পিরিয়ডের আরেকটা নাম এজ অফ ড্রাইডেন। চলেন আমরা এখন রেস্টোরেশন পিরিয়ডের যে মেজর ক্যারেক্টারিস্টিক সেই সম্পর্কে একটু আলোকপাত করব। আমার মনে হয় তিনটা ক্যারেক্টারিস্টিক জানলেই আমরা এই যুগের যে মেজর বৈশিষ্ট্য আছে সেটা বুঝতে পারবো। ফার্স্ট যেটা, রেস্টোরেশন অফ মোনার্চি। এটার স্টোরিটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে অলিভার ক্রমওয়েলের নামের একটা সাধারণ লোককে ব্রিটেন থেকে হটিয়ে চার্লস টু আবার ক্ষমতা দখল করে এবং ব্রিটেনের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। দ্যাট ইজ ওয়াই এই যুগটাকে আমরা বলছি রেস্টোরেশন পিরিয়ড। সো এটা একটা। পর আমরা দেখি রিজেকশন অফ পিউরিতানিজম। পিউরিতান পিরিয়ড, পিউরিতান পিরিয়ডও কিন্তু ইংলিশ লিটারেচারের একটা খুব ইম্পর্টেন্ট সাহিত্য পিরিয়ড, এবং এটা নিয়েও কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এই যুগটা শুরু হয়েছিল 1620, এটা নোট করতে হবে। আর এটা শেষ হয় 1640। মানে মাত্র 20 বছরের একটা পিরিয়ড, যেটা নাম ছিল পিউরিটন পিরিয়ড। এবং এই পিরিয়ডের সবচেয়ে ফেমাস রাইটার ছিলেন জন মিল্টন। জন মিল্টনের নাম আপনারা অবশ্যই শুনেছেন, আই এম শিওর অফ ইট। ওকে, সো এই যে পিউরিটান পিরিয়ডটা যেটা 1620 সালে শুরু হয়েছিল, এবং এই পিরিয়ডটা আসলে কি নিয়ে ছিল এটাও একটু বলে নেই। যে 17 শতকের দিকে আসলে চার্চ অফ ইংল্যান্ড বা রোমান ক্যাথলিক যারা আছে, খ্রিস্টান ধর্মের কিন্তু দুইটা গ্রুপ, এটা আমরা জানি তাই না, রোমান ক্যাথলিক্স আর প্রোটেস্ট্যান্ট। সো রোমান ক্যাথলিক যারা আছে তারা সাধারণ মানুষদের উপর অনেক নিয়ম কানুন নের প্রবর্তন করতে শুরু করেছিল। এটা দেখে সাধারণ জনগণ, ওরা আসলে চার্চের একটা পরিশুদ্ধকরণ চাচ্ছিল বা চার্চকে পিওর করতে চাচ্ছিল, যে চার্চ আর অন্যায় নিয়ম কানুন মানুষের উপর চাপাবে না। এই জন্য যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা আসলে পিউরিটান আন্দোলন বা পিউরিটান মুভমেন্ট নামে পরিচিত। এটা আসলে পিওর শব্দ থেকে এসেছে, যে চার্চের যে অন্যায় বা কারাপশন আছে সেটা থেকে সোসাইটিকে মুক্ত করার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে পিউরিটান মুভমেন্ট। আর এই যুগে যে সাহিত্যকর্ম রচিত হয়েছে সেটা পিউরিটান পিরিয়ডের সাহিত্যকর্মের অন্তর্ভুক্ত। এটা মাত্র 20 বছর স্থায়ী ছিল, এবং এই যুগের মেজর রাইটার ছিলেন জন মিল্টন। এই ইনফরমেশন গুলো আপনাদের একটু মনে রাখতে হবে। আর থার্ড যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখেন আরেকটা টার্মস, কমেডি অফ ম্যানার্স। বলেন তো, কমেডি অফ হিউমার্স এটা আপনারা কোথায় পড়ে এসেছেন? কমেডি অফ হিউমার্স কোন রাইটার কমেডি অফ হিউমার্স ধরনের প্লে লিখেছে একটু বলতে পারবেন? মনে আছে কারো? মেডিকেল স্টুডেন্ট কেউ আছেন? বেন জনসন। তাসিয়া তানিম আপু বলছেন বেন জনসন, থ্যাংক ইউ। ইয়েস, বেন জনসনের খুব বিখ্যাত একটা প্লে ছিল তাই না, ভলপনে। ভলপনে কিন্তু কমেডি অফ হিউমার্স এই জনরার একটা নাটক, ভলপনে। কমেডি অফ হিউমার্সটা মেডিকেল থিওরির উপর ডিপেন্ডেন্ট ছিল। এটা একটা প্রিলি প্রশ্ন যে মেডিকেল থিওরির উপর ডিপেন্ডেন্ট কোন ইংলিশ প্লে জনরা, সেটা হচ্ছে কমেডি অফ হিউমার্স। হ্যাঁ, আমাদের শরীরে হচ্ছে চারটা ফ্লুইড থাকে। একটা ফ্লুইড যদি পরিমাণের থেকে বেশি হয়ে যায় দেন আমরা আসলে অদ্ভুত আচরণ করতে থাকি। আর এই অদ্ভুত আচরণের কারণেই কমেডি অফ হিউমার্সের সৃষ্টি হয়। এরকম একটা থিওরি ছিল, আপনারা হয়তোবা জানেন। এই থিওরির উপর ভিত্তি করে বেন জনসন তার সবচেয়ে বিখ্যাত নাটক ভলপনে এটা লিখেছে। আর এখন আমরা আরেকটা জনরা দেখছি, সেটা কি? কমেডি অফ ম্যানার্স, যেটা রেস্টোরেশন পিরিয়ডের কমেডির একটা বড় বৈশিষ্ট্য। এটা মনে রাখতে হবে কিন্তু, যে রেস্টোরেশন পিরিয়ডের
একটা মেজর জনরা কোনটা, এই ধরনের প্রশ্ন আসে জব এক্সাম গুলাতে। সেটার উত্তর হচ্ছে কমেডি অফ ম্যানার্স। তো কমেডি অফ হিউমার্স তো আমরা জানি এটা মেডিকেল থিওরির উপর ভিত্তি করে এটা আহ, আহ, তৈরি করা হয়েছে এই আইডিয়াটা। বাট কমেডি অফ ম্যানার্স কি? ম্যানার্স মানে কি? আমাদের আচার আচরণ এগুলো না? সো আমাদের আচার আচরণ যখন অস্বাভাবিক হয়ে যায় বা আমরা একটু অহংকারী হয়ে যাই, একটু উদ্ধত হয়ে যাই এবং একটু কি বলি প্রাউড ফিল করে আচার আচরণ করতে পারি, মানে সোসাইটির যে ডাবল স্ট্যান্ডার্ড আছে সেটাকে খোঁচা দিয়ে যে নাটকগুলো লেখা হয়েছে সেগুলোই হচ্ছে কমেডি অফ ম্যানার্স। আহ বাংলা নাটক যারা দেখেন, সালাউদ্দিন লাবলুর কিছু নাটক আছে, মনের মানুষ, তারপর আরো কিছু ছিল আমার এখন মনে পড়তেছে না, ওই নাটকগুলো আসলে কমেডি অফ ম্যানার্স। যে কিছু উইয়ার্ড প্রাউড আচরণ করে, অহংকারী আচরণ করে, আহ ওই ওই থিম নিয়ে যে নাটকগুলো লেখা হয় সেগুলো হচ্ছে কমেডি অফ ম্যানার্স। ইংলিশ লিটারেচারে কমেডি অফ ম্যানার্স বললে একটা উদাহরণই হচ্ছে আপনাদের পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আমি জানি না আমার লেখা বোঝা যাচ্ছে কিনা, অনেক রেডিশ হয়ে গেছে এখানে। ওকে, এটা একটু দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। সো কমেডি অফ ম্যানার্স এর উদাহরণ কোনটা? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। উইলিয়াম কংগ্রেভ এই নাটকটা লিখছে, এখানে ব্রিটিশ সোসাইটির ডাবল স্ট্যান্ডার্ডকে মুখ করা হয়েছে। সো এই দুইটা জনরা কিন্তু আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং এই দুইটা জনরার উদাহরণটাও আপনাদের মনে রাখতে হবে। অনেক অনেক অনেকবার প্রশ্ন এসেছে এখান থেকে যে কমেডি অফ হিউমার্স এর উদাহরণ কোনটা, ভলপনি, আর কমেডি অফ ম্যানার্স এর উদাহরণ কোনটা, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। সো এই তিনটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ফার্স্ট আমরা কি পড়লাম? রেস্টোরেশন অফ মোনার্চি, যেটা চার্লস টু এর দ্বারা করা হয়েছিল। তারপর রিজেকশন অফ পিউরিটানিজম, এখন আর চার্চ শুদ্ধ করার কথা কেউ বলতেছে না, কারণ অলরেডি এই পিরিয়ডে লেখকরা ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় রীতিনীতি দিয়েই সাহিত্যকর্ম রচনা করছে। সো কেউ চার্চের এগেনস্টে, চার্চ অফ ইংল্যান্ডের এগেনস্টে যাচ্ছে না। দ্যাট ইজ ওয়াই পিউরিটানিজম ইজ রিজেক্টেড নাও। তারপর আমরা পড়লাম কমেডি অফ ম্যানার্স। আরেকটা জিনিস আছে হিরোইক কাপলেট। হ্যাঁ, এটা আসলে হিরো যারা থাকে কোনো লিটারেরি ওয়ার্কের, যারা হিরো বা মেইন ক্যারেক্টার থাকে তাদের প্রশংসা করার জন্য খুব হাইপারবোলিক, খুব প্রশংসাসূচক কথা বলা হয় যে ও একসাথে 10 জন মানুষকে মেরে ফেলতে পারবে, বা আমি তোমাকে আসলে পুরো পৃথিবীর সমান ভালোবাসি। এই টাইপের যে কথাগুলা একটা হিরোর গুণ বর্ণনা করার জন্য আমরা ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে হিরোইক কাপলেট। এটা আলেকজান্ডার পোপের যে আহ, কবিতা আছে বা যে মহাকাব্য আছে সেখানের একটা বৈশিষ্ট্য, আমরা পরে গিয়ে পড়বো। ওকে, সো এই চারটা বৈশিষ্ট্য মনে রাখাই আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাকিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এই চারটা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করব। রেস্টোরেশন পিরিয়ডের মেজর চারটা লিটারেরি বৈশিষ্ট্য। ওকে, চলেন তাহলে এখন আমরা লিটারেরি রেস্টোরেশন পিরিয়ডের যে ইম্পর্টেন্ট লিটারেরি ফিগার্স যারা আছেন তাদের কথা একটু বর্ণনা করব। অনেকগুলা নাম দেখতেছি এখানে, 10টার মতো নাম আছে। সবাই আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, বাট সবার কথা জানতে হবে, কারণ আসলে প্রশ্ন তো একটু আনপ্রেডিক্টেবল। আগে 40 বিসিএস পর্যন্ত আমি প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে কাইন্ড অফ একটা প্রেডিক্টেড ওয়েতেই প্রশ্ন হচ্ছে, বাট 41তমতে দেখেছি বা 45তমতে দেখেছি বেশ আনপ্রেডিক্টেবল প্রশ্ন এসেছে। দ্যাট ইজ ওয়াই আমাদের সব রাইটার সম্পর্কে আইডিয়া রাখতে হবে, কাউকে স্কিপ করতে পারবো না, বাট বেশি কাদেরকে নিয়ে পড়বো এটা একটু স্টার্ট দিয়ে নিচ্ছি। স্যামুয়েল বাটলার, জন বানিয়ান, জন ড্রাইডেন, জন লক, দেন উইলিয়াম কংগ্রেভ। এই 5জনই মোটামুটি বেশি ইম্পর্ট্যান্ট, আর বাকিদের সম্পর্কে আমরা জাস্ট একটু আইডিয়া রাখবো। ওকে, চলেন তাহলে আমরা এদের নিয়ে আলোচনা করা শুরু করি। ওকে, জন বানিয়ান। জন বানিয়ান আসলে তার একটা মাত্র বইয়ের জন্য বিখ্যাত, ওয়ান ওয়ার্ক ওয়ান্ডার আমরা বলতে পারি।
এটা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। এই বইটা কিন্তু আপনাদের প্রিলিতেও এসেছে, যে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস এই বইটা কে লিখেছে। ইট ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে মাঝে মাঝেই এই অপশনটা, এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। জন বানিয়ান একজন ধর্মযাজক বা প্রিস্ট ছিলেন। দ্যাট ইজ ওয়াই ওনার বইগুলাতে আমরা দেখব যে চার্চের কথা, রিলিজিয়নের কথা, হ্যাঁ সন্ন্যাসীদের কথা ঘুরে ফিরে এসেছে। পিলগ্রিমস প্রোগ্রেসও কিন্তু ওই টাইপেরই একটা বই, যেখানে একজন পিলগ্রিম বা অভিযাত্রীর এক্সপেরিয়েন্স, হ্যাঁ, বা তার শুদ্ধি লাভের কাহিনী উনি বর্ণনা করেছেন। এই পিলগ্রিমস প্রোগ্রেস মনে রাখার একটা সূত্র আছে। যখন অনেক রাইটার পড়বেন আসলে তখন এগুলো মনে থাকে না, আপনারা ভুলে যেতে পারেন। আমি মনে রাখতাম বিজেপি দিয়ে। জানি না এটা আপনাদের কতটুকু হেল্প করবে। দেখেন, বিতে বানিয়ান, জেতে জন, আর পিতে হচ্ছে আহ পিলগ্রিমস প্রোগ্রেস আর কি। সো আমার জন্য এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিজেপি, জন বানিয়ান পিলগ্রিমস প্রোগ্রেস। ওকে। আর বাকি যে বইগুলো আছে একটু দেখে নেবেন। দিজ আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, কখনো পরীক্ষায় আসেনি, বাট একটু দেখে নিতে হবে। ওকে, নেক্সটে আমরা পড়বো জন ড্রাইডেন। হি ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এই যুগটার নামই আমি কিন্তু আমাদের লেকচারের শুরুতে বলে নিয়েছি, রেস্টোরেশন পিরিয়ডের, যে রেস্টোরেশন পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে এজ অফ ড্রাইডেন। সো ড্রাইডেন ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট ফর আস। ওনার এই যে গুরুত্ব, এটা উপলব্ধি করে আরেকজন বিখ্যাত রাইটার আছেন যার নাম হচ্ছে ওয়াল্টার স্কট। ওয়াল্টার স্কট ড্রাইডেনকে একটা নামে ডাকতেন, এটা হচ্ছে গ্লোরিয়াস জন। গ্লোরিয়াস জন। সো জন ড্রাইডেনের একটা নাম আছে যেটা হচ্ছে গ্লোরিয়াস জন। ওনাকে আসলে গ্লোরিয়াস জন কেন বলা হতো, কারণ ড্রাইডেন একজন সব্যসাচী লেখক ছিলেন। উনি শুধু রাইটার ছিলেন না, প্রোজ রাইটার ছিলেন না, সাথে সাথে একজন পয়েট ছিলেন, দেন একজন জার্নালিস্ট ছিলেন, একজন ক্রিটিক্স ছিলেন, একজন ট্রান্সলেটরও ছিলেন। উনি আসলে ট্রান্সলেটও করেছেন অনেক কিছু। ট্রান্সলেটর। সো এই যে একই সাথে একজন মানুষের এত গুণ, এ কারণেই কিন্তু ওয়াল্টার স্কট ওনাকে এই গ্লোরিয়াস জন নামের উপাধিটা দিয়েছিলেন। উনি ক্রিটিক্স হিসেবে বেশ বিখ্যাত ছিলেন। শেক্সপিয়ারের ক্রিটিসিজম প্রথম করেন জন ড্রাইডেন। সো এটাও একটা প্রশ্ন হইতে পারে যে শেক্সপিয়ারের ক্রিটিক্স কে ছিলেন। শেক্সপিয়ারের ক্রিটিক্স হচ্ছে জন ড্রাইডেন। দিস ক্যান বি আ কোশ্চেন টু। আরেকটা জিনিস আছে যেটা আমাদের মনে রাখতে হবে, ইংল্যান্ডের রাজকবিদের কি বলা হয়, এটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? ইংল্যান্ডের রাজকবিদের কি বলা হয়? চ্যাট বক্সে কিন্তু জানাতে পারেন। কোর্ট পয়েট, সভাকবি। কাছাকাছি যাচ্ছে, বাট আসল উত্তর হচ্ছে পয়েট লরিয়েট। পয়েট লরিয়েট। ইংলিশ লিটারেচারের খুব বড় বড় যারা কবি সাহিত্যিক আছেন তারা কিন্তু সবাই পয়েট লরিয়েট ছিলেন এককালে। যেমন ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন, তারা সবাই রাজকবি ছিলেন। বাট ইংলিশ লিটারেচারের প্রথম ফার্স্ট পয়েট লরিয়েট বা প্রথম রাজকবি কিন্তু জন ড্রাইডেন ছিলেন। 1668 সালে উনি ইংল্যান্ডের প্রথম রাজকবি হিসেবে বা পয়েট লরিয়েট হিসেবে নিয়োজিত হন। ফার্স্ট ব্রিটিশ পয়েট লরিয়েট হয়েছিলেন। এই ব্যাপারটা আপনাদের একটু মনে রাখতে হবে। ওনার পরে ওয়ার্ডসওয়ার্থ হয়েছেন, তারপর টেনিসন হয়েছিলেন, বাট প্রথম ব্রিটিশ রাজকবি হচ্ছেন আমাদের জন ড্রাইডেন। 1668 সালে উনি প্রথম রাজকবি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। ওকে, এখন চলেন আমরা জন ড্রাইডেনের যে সাহিত্য কর্মগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। বাট ফার্স্ট গিভ মি আ মিনিট। ওকে।
ওকে, চলেন তাহলে এখন আমরা জন ড্রাইডেনের যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল ওনার পোয়েট্রি কিছু বই আছে, কবিতার বই অ্যান্নুস মিরাবিলিস। এটা আমাদের একটু মনে রাখতে হবে। মাঝে মাঝে আমাদের জীবনে কোনো বছর আসে না যেখানে সবকিছু মিরাকুলাসলি ভালো হইতে থাকে। উই গেট আওয়ার ডিজায়ার্ড জব, উই গেট আওয়ার ড্রিম পার্টনার, এভরিথিং। ওই ধরনের বছরগুলাকে ল্যাটিনে বলে অ্যান্নুস মিরাবিলিস। খুব সুন্দর একটা টার্ম। আপনারা এটা, আমি অনেকে ফেসবুকে এটা স্ট্যাটাস হিসেবেও দিতে দেখেছি। 2024 ওয়াজ মাই অ্যানুস মিরাবিলিস, মানে এখানে মিরাকুলাসলি আই গট মাই ডিজায়ার্ড জব অ্যান্ড আই গট এভরিথিং। সো এই টার্মটা ফার্স্ট লিটারেচারে ব্যবহার করে জন ড্রাইডেন। তার একটা বইয়ের নামই হচ্ছে অ্যানুস মিরাবিলিস। তারপর দেখেন অ্যাবসালম অ্যান্ড অ্যাসিটোফেল, এটাও ইম্পর্টেন্ট। ম্যাক ফ্ল্যাকনয়, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। হিরোইক ড্রামা, তার কিছু হিরোইক ড্রামাও আছে। আওরঙ্গজেব, ইন্ডিয়ান যে এম্পায়ার ছিলেন আওরঙ্গজেব, তাকে নিয়ে উনি একটা ড্রামা রেখেছেন। এটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। তারপর ওই যে আমরা পড়েছিলাম যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে যারা রাইটার আছে তারা কিন্তু ল্যাটিন রাইটারদের দ্বারা প্রভাবান্বিত। এই যে দেখেন ওর যে ট্রান্সলেটরি ওয়ার্ক গুলো আছে তার মধ্যে আছে দ্য ওয়ার্কস অফ ভার্জিল। হ্যাঁ, তো ভার্জিলকে নিয়ে গবেষণা করেছে জন ড্রাইডেন। তারপর ইন্ডিয়ান এম্পায়ার, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন দ্য ইনচ্যান্টেড আইল্যান্ড, এটাও ইম্পর্টেন্ট, আপনাদের একটু মনে রাখতে হবে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ওর যে ওয়ার্কটা আছে সেটা হচ্ছে অল ফর লাভ। এই অল ফর লাভ হচ্ছে ওর সবচেয়ে ফেমাস ওয়ার্ক। অল ফর লাভ, অল ফর লাভটা উনি লিখেছিলেন অ্যান্টনি আর ক্লিওপেট্রার প্রেম কাহিনী নিয়ে। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা ক্যারেক্টারগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। মাঝে মাঝে প্রশ্ন আসে অল ফর লাভ, এই যে ড্রামাটা আছে এর ক্যারেক্টার কোনগুলো? অ্যান্টনি আর ক্লিওপেট্রা অল ফর লাভের প্রোটাগনিস্ট, মেজর প্রোটাগনিস্ট। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রাকে নিয়ে কিন্তু শেক্সপিয়ারও একটা নাটক লিখেছিলেন। আপনাদের মনে আছে কিনা? ওইটার নাম ছিল অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা, এটা লিখেছে শেক্সপিয়ার। এবং আরেকজন রাইটার আছে যে আরেকটা নাটক লিখেছিল, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটা লিখেছেন জর্জ বার্নার্ড শ বা জিবি শ। সো এই যে অ্যান্টনি ক্লিওপেট্রা আর সিজারের ত্রিভুজ প্রেমের কাহিনী। হ্যাঁ, সিজারের সেনাপতি ছিল অ্যান্টনি। ক্লিওপেট্রা প্রথমে সিজারের সাথে সখ্যতা গড়ে তোলে, সিজারের মৃত্যুর পর তার সাথে আবার অ্যান্টনির একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। সো এই যে ত্রিভুজ প্রেমের যে একটা কাহিনী, এই কাহিনী নিয়ে ইংলিশ লিটারেচারে কিন্তু তিনটা খুব বড় বড় সাহিত্যকর্ম রচিত হয়েছে। একটা হচ্ছে জন ড্রাইডেনের অল ফর লাভ, আরেকটা হচ্ছে শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এবং 3 নাম্বার হচ্ছে জিবি শর সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। তিনটাই আপনাদের প্রিলির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে অলরেডি এই 3 নাম্বারটা তো পরীক্ষায় দিয়েই দিয়েছে, অলরেডি প্রশ্ন এসেছে এবং আসে। সো খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, সো আমরা জন ড্রাইডেন আসলে পড়ে ফেলেছি। রেড ইঙ্কড যেগুলো সেগুলো একটু বেশি করে দেখবেন, বাট বাকি যে বইগুলো আছে ওগুলো একটু দেখার চেষ্টা করবেন। চলেন তাহলে এখন আমরা নেক্সট যে রাইটার আছে স্যামুয়েল বাটলার, তাকে নিয়ে একটু আলোচনা করব। আসলে বাটলার নিয়ে বেশি কিছু বলার নাই। বাটলার মূলত একজন স্যাটারিস্ট ছিলেন এবং বাটলারের মেন টার্গেট ছিল মেইনলি পিউরিতানরা। বাটলার পিউরিতানদের দেখতে পারতো না, মানে পিউরিতানরা পরিশুদ্ধির কথা বলতেছে, আহ রিফরমেশনের কথা বলতেছে, এগুলো বাটলার আসলে খুব মুখ করতেন। এবং এই পিউরিতানদের মুখ করে উনি খুব বড় একটা লং ন্যারেটিভ পয়েম লিখেছিলেন। লং ন্যারেটিভ পয়েম, যেটার নাম হচ্ছে হুদিব্রাস। স্যামুয়েল বাটলার থেকে একটা প্রশ্নই আসে যে স্যামুয়েল বাটলারের
লিখা বিখ্যাত কবিতার নাম কি, বা হুদিব্রাস এই বইটা কে লিখেছে? স্যামুয়েল বাটলার। মাইকেল মধুসূদন দত্তের একটা প্রহসন ছিল, একে কি বলে সভ্যতা মেনলি, তাই না? আমার যতদূর মনে পড়ে ওখানে কিন্তু তিনি ইয়ং বেঙ্গল যারা আছে তাদেরকে হচ্ছে ব্যঙ্গ করেছিলেন বা তাদের জীবনধারাকে মোক করেছিলেন। সো হুদিব্রাস কাইন্ড অফ স্যামুয়েল বাটলারের ওই ধরনেরই মোক করা বা ব্যঙ্গ করা একটা কবিতা, যেখানে ইয়ং বেঙ্গলদের জায়গায় উনি আসলে পিউরিতানদের, স্যামুয়েল বাটলার এখানে পিউরিতানদের মোক করেছে। তো এই যে কবিতা আছে সেটার কথা আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, তারপর আমরা পড়বো জন লক নিয়ে। জন লকও ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ফিগার ফর ইংলিশ লিটারেচার। উনি আসলে একজন বিখ্যাত ফিলোসফার ছিলেন। ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি। ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি। এবং হি হি ওয়াজ মেইনলি আ ফিলোসফার। ওনার আসলে উনি দর্শন নিয়ে কাজ করেছেন। সাহিত্যের শাখায় ওনাকে আমরা ওরকম ভাবে আনতে পারি না, বাট এখানে দিয়ে দেওয়া হয়েছে আসলে মেইনলি হি ওয়াজ এ ফিলোসফার। ওকে, আর উনি বিখ্যাত ওটার মডার্ন ডেমোক্রেসি থিওরির জন্য। বইগুলো আমরা বিশেষ করে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, এখন আমরা নেক্সট যে রাইটার আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং, আফরা ব্যান। আচ্ছা, আমরা যে এই যে রেনেসা পড়লাম, মিডাইভাল এজ পড়লাম বা ওল্ড ইংলিশ পিরিয়ড পড়েছি, কোনো ফিমেল রাইটারের নাম কি আপনারা মনে করতে পারেন? কোনো ফিমেল রাইটারের নাম কি মনে পড়ে? আমিনুল ভাই বলছেন না, সোনিয়া আক্তার, বৃষ্টি আপু বলছেন না। ইয়েস, আমরা কিন্তু ইংলিশ লিটারেচার পড়ছি, বাট সবই হচ্ছে মেল রাইটার। এখন পর্যন্ত আমরা কোনো ফিমেল রাইটার পাইনি, বাট এখন পাবো। এই যে আফরা বেন নামের রাইটার যিনি ছিলেন, উনি কিন্তু একজন ফিমেল। আমি জানি না ছবিটা দেখে বোঝা যাচ্ছে কিনা, আপনারা ছবিটা একটু দেখেন। সো শি ওয়াজ এ ফিমেল, এবং তাকে বলা হতো ফার্স্ট ফিমেল প্রফেশনাল রাইটার অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের প্রথম মহিলা প্রফেশনাল রাইটার হচ্ছেন আফরা বেন। কাইন্ড অফ বাংলার চন্দ্রাবতীর মতো। হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি যেমন চন্দ্রাবতী, তেমনি ইংলিশ লিটারেচারের ফার্স্ট ফিমেল প্রফেশনাল রাইটার যিনি, উনি হচ্ছেন আফরা বেন। এটা কিন্তু আপনাদের ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এটা জাস্ট প্রিলি ইম্পর্টেন্ট না, ভাইবা বোর্ডেও মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় যে ইংরেজি সাহিত্যের প্রথম প্রফেশনাল ফিমেল রাইটার কে। সো এটা হবে আফরা বেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আফরা বেন কিন্তু একজন স্পাই ছিলেন। আর প্রফেশন ওয়াজ স্পাইং, এবং এই জন্য উনি আসলে নানা ছদ্মবেশ নিতেন। জীবনের অনেক সময় উনি আসলে ছেলে সেজেও ছিলেন। হ্যাঁ, এই কারণে ওনাকে বলা হয় ওমেন ইন ম্যানস ওয়ার্ল্ড। মানে ওনার কথা আসলে এই ট্যাগলাইনটা অনেক ক্রিটিক্স ব্যবহার করে যে শি ইজ আ ওমেন ইন ম্যানস ওয়ার্ল্ড। ওকে, সো আফরা বেন সম্পর্কে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার্স জেনে নিয়েছি। উনি ফার্স্ট ফিমেল প্রফেশনাল রাইটার ছিলেন, একই সাথে উনি একজন স্পাই ছিলেন, এবং ওনাকে বর্ণনা করার জন্য ওমেন ইন ম্যানস ওয়ার্ল্ড এই ট্যাগলাইনটাও ব্যবহার করা হয়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ওনার যে সাহিত্যকর্ম আছে সেগুলো মনে রাখতে হবে। যেমন ওনার একটা প্রোজ ফিকশন আছে যার নাম অরণ্যক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিসিএস এ আসেনি, অন্যান্য জব এক্সামে এসেছে। আমার কেন জানি মনে হয় সামনের বিসিএস এর জন্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে অরণ্যক এটা কে লিখেছে। সো এটার রাইটার হচ্ছে আফরা বেন। তারপর ওনার একটা কমেডি আছে যেটার নাম রোভার। ওনার আরেকটা বিখ্যাত নাটক আছে, কিন্তু এখানে উল্লেখ নাই, আমি লিখে দিচ্ছি। 3 নাম্বার নাটক এটা, 2, 3। এটা হচ্ছে দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট, দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট।
মেন্ট। ওকে, সো আফরা বেনের এই তিনটা লিটারারি ওয়ার্কস এর নাম আমাদের একটু মনে রাখতে হবে: রোভার, অরোনোকো আর দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেটা একটা কবিতা। নেক্সট রাইটার যিনি আছেন, ও সেটা মুভ করার আগে আমরা একটা পোল কোশ্চেন দেখছি, আপনারা কাইন্ডলি আনসার করবেন যে তা টাইম পিরিয়ড হুইচ ডাজন্ট গো উইথ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। খুব ইজি, বলেন কি হবে এটার উত্তর? আচ্ছা, আমরা পোল কোশ্চেন, পোল লঞ্চ হয়েছে, এখানে সবাই একটু ভোট করেন। ওকে, একজন মেবি ভুল করে আহ 1660 থেকে 1700 পয়েন্ট আউট করেছে। এটা কিভাবে হয়? এটা তো রেস্টোরেশন পিরিয়ড না, এটা তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের ফার্স্ট ধাপই। তো এটা হবে না। এই যে 1698, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড শেষ হলো 1698 সালে। তারপর এই 1698 সাল থেকে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল, যেটা 1832-এ শেষ হয়। তো আনসার হবে এইটা, কারণ এই টাইম প্ল্যানটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের। আর বাকি তিনটাই কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের তিনটা যে যুগ বিভাগ আছে সেটাকে ইন্ডিকেট করছে। সো দিজ আর পার্ট অফ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এভরিওয়ান ইজ কারেক্ট? ওকে, সো আমরা অগাস্টান যে পিরিয়ড আছে সেখানে মুভ করছি। আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে পরীক্ষায় আসে এমন প্রশ্ন আসলে অগাস্টান পিরিয়ড থেকে হয়ে থাকে। এটা আসলে এখানে রাইটার গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আলেকজান্ডার পোপ, প্রশ্ন আসার সম্ভাবনা 80%, জোনাথন সুইফট 90%, তারপর ড্যানিয়েল ডেফো, স্যামুয়েল রিচার্ডসন, এভরিওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। অগাস্টান পিরিয়ডের যে চারজন রাইটার আছে, চারজন রাইটারই আমাদের পরীক্ষার জন্য 3 স্টার রাইটার, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা অগাস্টান পিরিয়ডের টাইম লাইনটা তো জানি। শুরু হয়েছিল 1700 থেকে, আর এটা শেষ হয় 1745-এ। ওকে, 1745। অগাস্টান পিরিয়ড নামকরণ করা হয়েছিল কার নামে? রোমান সম্রাট অগাস্টাস সিজারের নামে। অগাস্টাস সিজার, জাস্ট একটু লিখে রাখি এটা, অগাস্টাস সিজার। হ্যাঁ, রোমান যে সম্রাট অগাস্টাস সিজার ছিলেন, যিনি জুলিয়াস সিজারের পরে রোমের সিংহাসনে আরোহণ করেন, তার নাম অনুসারে এই অগাস্টান পিরিয়ডের নামকরণ করা হয়েছিল। সো এই পিরিয়ডেরও কিছু মেজর বৈশিষ্ট্য আছে, সেটা আমাদের একটু জানতে হবে। ফার্স্ট যেটা, পলিটিক্যাল অ্যাওয়ারনেস। পলিটিক্যাল অ্যাওয়ারনেস এই যুগে রাইটারদের মধ্যে শুরু হয়েছিল। মানে অগাস্টান পিরিয়ডের আগে যে সাহিত্যকর্মগুলো হতো সেগুলোকে কিন্তু আমরা দেখেছি মোনার্চির কাহিনী, মানে রাজতন্ত্রের কাহিনী, বা কি হইতে পারে, ধর্মের কাহিনী। বাট পলিটিক্যাল কাহিনী, এই যে রবার্ট ওয়ালপুল এই টাইমে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, এবং ইংল্যান্ডের তখন দুইটা দল ছিল, টরি আর একটা কি জানি আমি মনে করতে পারছি না। তো এই যে পার্লামেন্ট হলো, ব্রিটিশ পার্লামেন্ট হলো, দুইটা দল হচ্ছে, তাদের মধ্যে যে পলিটিক্যাল কথোপকথন হয়, বা আহ, সাধারণ মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, এই জিনিসগুলা এই যুগের রাইটারদের লেখনীতে, বিশেষ করে আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, তারা অনেক আহ, এই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন, বা এই জিনিসগুলো নিয়ে সচেতন করার জন্য অনেক লেখালেখি করেছেন। সো পলিটিক্যাল অ্যাওয়ারনেস এই জিনিসটা ইংলিশ লিটারেচারে ফার্স্ট আসে অগাস্টান পিরিয়ডে। তারপর আরেকটা আমরা যে জিনিস দেখি সেটা হচ্ছে মডার্ন নোভেল। আধুনিক যে উপন্যাস আছে সেটার যাত্রাও শুরু হয় এই অগাস্টান পিরিয়ডে। ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল বলা হয় পামেলাকে, যেটা লিখেছেন স্যামুয়েল রিচার্ডসন। এটা লেখাও হয়েছে প্রবাবলি 1740 সালে, অগাস্টান পিরিয়ডে। হ্যাঁ, সো এই যে মডার্ন নোভেলের প্রবর্তন, এটাও কিন্তু এই যুগেই হয়েছিল। আরেকটা জিনিস এখানে আমরা বলতে পারি, মোক হিরোইক পয়েম। মোক হিরোইক পোয়েম মানে ব্যঙ্গাত্মক, বীরত্বকে ব্যঙ্গ করে যে ধরনের কবিতা লেখা হয় সেটাও চালু হয়েছিল এই যুগেই, এবং এটা চালু করেন আলেকজান্ডার পোপ।
সো এই যে অগাস্টান পিরিয়ডটা আছে, খুব ছোট একটা পিরিয়ড, 45 বছরের। এই যুগে কিন্তু সাহিত্যে অনেক কিছু ঘটে গেছে। পলিটিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে রাইটাররা লেখা শুরু করে দিয়েছেন। ফার্স্ট মডার্ন নোভেল যেটা আছে পামেলা, সেটাও এই যুগে লেখা হয়েছে। আর একটা প্রথম মোক হিরোইক পোয়েম এই যুগেই লেখা হয়েছিল, এবং এই জনরার বিকাশও এই যুগেই হয়। সো দ্যাট ইজ ওয়াই অগাস্টান পিরিয়ডটা ইংরেজি সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ, সাথে সাথে আমাদের প্রিলি এক্সামের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওকে, চলেন তাহলে আমরা ফার্স্ট যে রাইটার আছে ড্যানিয়েল ডিফো নিয়ে এখন একটু আলোচনা করব। ওকে, সো ড্যানিয়েল ডিফো আহ ইংলিশ সাহিত্যে আসলে তার একটা বইয়ের জন্য সবচেয়ে বিখ্যাত, সেটা নাম হচ্ছে রবিনসন ক্রুসো। এটা নিয়ে অনেক মুভিও হয়েছে, এবং এটা নিয়ে আসলে অনেক অনেক আলোচনাও হয়, সবসময়ই হয়। তো আপনারা আমার মনে হয় ড্যানিয়েল ডিফোর নামটা শুনে থাকবেন। ড্যানিয়েল ডিফো কিন্তু পেশায় একজন জার্নালিস্ট, কিন্তু উনি আসলে ব্রিটিশ সরকারের একজন স্পাই হিসেবেও মাঝে মাঝে কাজ করেছেন। সো ওনার প্রফেশন হিসেবে আমরা দুইটাই আনতে পারি, হি ওয়াজ আ স্পাই, হি ওয়াজ অলসো আ জার্নালিস্ট। এবং ওনার রাইট আপে আরেকটা জিনিস খুব বেশি আসে, সেটা হচ্ছে কলোনিয়ালিজম। উনি কলোনিয়ালিজমকে আসলে পজিটিভ লাইটে আনার চেষ্টা করেন, কারণ দিন শেষে হাজার হলেও উনি একজন রাজ কর্মচারী, ব্রিটিশ সরকারের আন্ডারের একজন কর্মচারী ছিলেন বা একজন স্পাই ছিলেন। সো ওনার বইগুলো পড়লে আমাদের মনে হবে কলোনিয়ালিজম ইজ সো গুড। হ্যাঁ, কলোনিয়ালিজম অনেক ভালো, কলোনিয়ালিজম ইজ আ পজিটিভ থিং। এখন আমরা ওনার সবচেয়ে বিখ্যাত যে বই আছে রবিনসন ক্রুসো, সেটা নিয়ে একটু আলোচনা করব। বাট তার আগে দেখেন ওনার যে বাকি বইগুলো আছে, মোল ফ্ল্যান্ডার্স, কলোনেল জ্যাক, রোকজানা, ক্যাপ্টেন সিঙ্গলটন, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট। এই চারটা নোভেলের কথা আপনাদের মনে রাখতে হবে: মোল ফ্ল্যান্ডার্স, কলোনেল জ্যাক, রোকজানা, ক্যাপ্টেন সিঙ্গলটন। ওকে, ওকে, তাহলে এখন আমরা আলোচনা করব রবিনসন ক্রুসো নিয়ে। রবিনসন ক্রুসো প্রকাশিত হয়েছে 1719 সালে, এবং এটা প্রকাশিত হওয়ার পরেই খুব ফেমাস হয়ে যায়, এবং ব্রিটিশ সরকার এটা খুব প্রচার করার চেষ্টা চালায়। কারণ ওই যে ওদের কলোনিয়ালিজমের প্রচার এবং প্রসার ওরা করতে চেয়েছিল, এবং রবিনসন ক্রুসোতে কলোনিয়ালিজম যে ব্যাপারটা আছে সেটা খুবই পজিটিভ লাইটে দেখানো হয়েছিল। স্টোরিটা জাস্ট আমরা প্রশ্ন আনসার করার জন্য যতটুক জানা দরকার ততটুক জেনে নিব। এটার মেইন থিম হচ্ছে কলোনিয়ালিজম। আমার এখানে আজান দিচ্ছে, সো আমি আসলে 1 মিনিটের একটু বিরতিতে যাচ্ছি। উইল বি ব্যাক আফটার 1 or 2 minutes।
ওকে, সো আই এম রিস্টার্টিং মাই ক্লাস। তাহলে আমরা রবিনসন ক্রুসো নিয়ে আলোচনা করছিলাম। রবিনসন ক্রুসোর মেইন থিমটা কি? রবিনসন ক্রুসোর মেইন থিম হচ্ছে কলোনিয়ালিজম। এখানে মেইন ক্যারেক্টার রবিনসন ক্রুসো নিজেই। ক্রুসো নামের একজন বালকের বাবা তাকে একটা উপদেশ দিয়েছিল যে জীবনে পৃথিবীকে জানতে হলে তার সমুদ্র ভ্রমণে বের হতে হবে। সো বাবার কথা মতো সে একদিন সমুদ্র ভ্রমণে বের হয়, বাট পথিমধ্যে সে ডাকাতের খপ্পরে পড়ে। তখন তার সাথে একজন ছোট দাস বালকের পরিচয় হয় যার নাম ছিল জুরি। তো এই প্রশ্নটাও মাঝে মাঝে আসে, জুরি ক্যারেক্টারটা কোন বইয়ের অন্তর্গত? সেটার উত্তর হবে রবিনসন ক্রুসো। সো জুরিকে পর্তুগিজ দস্যুরা নিয়ে যায় তাদের সাথে, বাট এরপরে আমরা দেখি রবিনসন ক্রুসোর যে শিপ ছিল সেটা আসলে একটা ঝড়ের কবলে পড়ে ত্রিনিদাদ টোবাগো, মানে ক্যারিবিয়ানের ওদিকের কোনো আইল্যান্ডে চলে যায়। এবং সেখানে রবিনসন ক্রুসো আবিষ্কার করে যে সে সম্পূর্ণ একা। ওখানে সে একা একাই আসলে দিন যাপন করতে শুরু করেছিল। তারপর একদিন দেখে যে ওই দ্বীপে ফ্রাইডে নামের আরেকজন কালো মানুষ, নিগ্রো মানুষের আবির্ভাব ঘটে। সো রবিনসন ক্রুসো এই ফ্রাইডের সাথে সখ্যতা গড়ে তোলে এবং তারা হচ্ছে খুবই হেলদি একটা রিলেশনশিপের মধ্য দিয়ে বাকি টাইমটা কাটাতে শুরু করেছিল। আর রবিনসন ক্রুসো ফ্রাইডেকে লিটারেচার শিখাতো বা অক্ষর জ্ঞান দিত এবং মোরালিটি এই বিষয়ে জ্ঞান দিত। সো এই বইয়ের কাহিনীটা হচ্ছে বেসিক্যালি কিভাবে রবিনসন ক্রুসো ফ্রাইডের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুললো এটা নিয়ে। তা আপনারা কি মেটাফোরটা বুঝতে পারছেন? এখানে রবিনসন ক্রুসো হচ্ছে আসলে ব্রিটিশ এম্পায়ার, এবং ব্রিটিশ এম্পায়ার রবিনসন ক্রুসো প্রত্যন্ত কোনো জায়গাতে গিয়েছে এবং সেখানে গিয়ে স্যাভেজার্স, মানে এই যে ফ্রাইডে ব্ল্যাক, কি বলে, ব্ল্যাক হিউম্যান বিংস, নিগ্রো যারা আছে তাদের সাথে তার একটা হেলদি সম্পর্ক গড়ে তুলতেছে এবং তাদেরকে বর্ণমালা শিক্ষা দিয়ে জ্ঞান বিজ্ঞান বিতরণ করে তাদেরকে ডেভেলপ করতেছে। তো এই যে তখন ব্রিটিশ সাইকোলজি, কলোনিয়ালিজম কিভাবে প্রচার করতে হবে সেটার জন্য এই বইটা আসলে লেখা লেখা হয়েছিল, যেখানে রবিনসন ক্রুসো আসলে একটা মেটাফোর হিসেবে কাজ করতেছে ব্রিটিশ কলোনিয়ালিজমের জন্য। আই মাস্ট সে ব্রিটিশ আর ভেরি, কি বলবো, শ্রুড। ওরা আহ, মানে ওই যে বলে না যে অনেক অনেক সাহিত্যের মাধ্যমে এই জিনিসগুলো, ওদের বাণীগুলো আসলে প্রিচ করছে। সো রবিনসন ক্রুসো এই জন্য কলোনিয়ালিজম রিলেটেড একটা বই। আচ্ছা, এই বইয়ের স্টোরিও আমরা জেনে ফেলেছি। এখানে তিনটা ক্যারেক্টার, রবিনসন ক্রুসো, জুরি, ফ্রাইডে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর এটার মূল থিম যে কলোনিয়ালিজম, এই জিনিসটাও আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, এখন আমরা পড়বো জোনাথন সুইফট নিয়ে। আমি বলবো যে এই যে অগাস্টান পিরিয়ড আছে, অগাস্টান পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট রাইটার হচ্ছে জোনাথন সুইফট। সো জোনাথন সুইফটের সবকিছু আমাদের মনে রাখতে হবে। আহ আমাদের প্রিলিতে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে ওয়ার্ডসওয়ার্থ কবে মারা গেছেন। তো আপনারা মাঝে মাঝে বলেন জন্ম মৃত্যু সাল মনে রাখা খুবই কঠিন হয়ে যায়, বাট এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিলিতে এসে থাকে, বিশেষ করে যারা একদম মেজর লিটারেরি ফিগার আছে, মানে ফেস অফ আ লিটারেরি পিরিয়ড, এরকম রাইটার যারা আছেন তাদের জন্ম এবং মৃত্যু সাল কিন্তু কষ্ট হলেও আমাদের মনে রাখতে হবে। সো আমি মনে করি জোনাথন সুইফটের যে জন্ম বা মৃত্যু সালটা আছে সেটা আমাদের প্রিলির জন্য ইম্পর্টেন্ট। উনি জন্মগ্রহণ করেছে 1667 সালে এবং উনি মারা যায় 1745 সালে। ওনার মৃত্যুর মধ্য দিয়ে আসলে অগাস্টান পিরিয়ডটা শেষ হয়েছে। এটুকু মনে রাখেন যে জোনাথন পিরিয়ডের মৃত্যুর মধ্য দিয়ে অগাস্টান পিরিয়ডটা আসলে শেষ হয়েছে। আরেকটা জিনিস জোনাথন সুইফট থেকে আমাদের মনে রাখতে হবে। আপনাদের একটা প্রশ্ন করি, এই যে এতদিন আমরা কিছু কত রাইটার পড়লাম, তাদের কেউ কি ব্রিটেনের বাইরে জন্মগ্রহণ করেছে? ব্রিটেন বলবো না, ইংল্যান্ডের বাইরে জন্মগ্রহণ করেছে? কেউ কি করেছে? মানে আপনাদের কি মনে পড়ে যে ইংলিশ ইংলিশ রাইটার ছাড়া অন্য কোনো রাইটার আপনারা পড়েছেন? ওকে, সবাই নো বলছেন। মুশফিক ভাই বলছেন নো। ওকে,
হ্যাঁ, আসলেই আমরা অগাস্টান পিরিয়ডের আগ পর্যন্ত যতগুলো লিটারেরি ক্যারেক্টার পড়ছি, কেউ কিন্তু ইংল্যান্ডের বাইরে জন্মগ্রহণ করে নাই, এবং আপনাদের জন্য ইজি ছিল আসলে মনে রাখা। আর এখন ঝামেলার হয়ে যাবে। এই জোনাথন সুইফট থেকে আসলে আমরা দেখব যে ইংলিশ রাইটারের বাইরেও রাইটার আছে। জোনাথন সুইফট হচ্ছে একজন আইরিশ রাইটার। কেবল তো শুরু, আমরা যখন ভিক্টোরিয়ান পিরিয়ড পড়বো তখন দেখবো যে কেউ আইরিশ, কেউ স্কটিশ, কেউ আমেরিকান, কেউ নরওয়েজিয়ান, এবং এই সব ন্যাশনালিটি আপনাদের কিন্তু মনে রাখতে হবে। প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন জোনাথন সুইফট যে আইরিশ রাইটার, এটাও আপনাদের প্রিলিতে এসেছে যে ওনার ন্যাশনালিটিটা কি। সো এই ব্যাপারটা আমাদের হচ্ছে খুব ভালো করে মনে রাখতে হবে এখন থেকে, যে কোন রাইটারের ন্যাশনালিটি কি। জন্ম মৃত্যু তো একটু মনে রাখবোই, বাট ন্যাশনালিটিটাও এখন থেকে মনে রাখতে হবে। জোনাথন সুইফট আইরিশ রাইটার ছিলেন। এবং উনি কেন বিখ্যাত? উনি বিখ্যাত কারণ আমি বলবো যে ইংলিশ লিটারেচারের সবচেয়ে বিখ্যাত স্যাটারিস্ট আর কি, বিটারেস্ট আমি বলতে পারি। বিটারেস্ট স্যাটারিস্ট, হুম, উনি হচ্ছেন জোনাথন সুইফট। হ্যাঁ, আমি কিন্তু ভুল লিখি না, আমি বিটারেস্টই লিখছি। আপনারা ভাববেন যে বেস্ট লিখতে গিয়ে হয়তো বা বিটারেস্ট লিখে ফেলেছি। হ্যাঁ, উনি ওয়ান অফ দ্য বেস্ট স্যাটারিস্টও, সাথে সাথে উনি বিটারেস্ট স্যাটারিস্টও। কারণ হি ওয়াজ এ মিজানথ্রোপ। মিজানথ্রোপ অর্থ কি আপনারা জানেন? যারা মানুষকে ঘৃণা করে। হি ওয়াজ সো ফেড আপ উইথ হিউম্যান কাইন্ড যে উনি এটা নিয়ে ওনার সবচেয়ে বিখ্যাত বই লিখে ফেলছিল, যেটার নাম হচ্ছে গালিভার্স ট্রাভেল। আর নিজে মানুষ, কিন্তু উনি আসলে পিপল আর ব্যাড। জেনারেলি আমাদেরও কিন্তু এই ফেজটা আসে, মনে হয় না কাকে ট্রাস্ট করবে, এভরিওয়ান ইজ ব্যাড, কারো হচ্ছে মোরাল ভ্যালুজ নাই। সো এই ফেজের মধ্য দিয়ে জোনাথন সুইফট গেছে। আমরা হয়তো বা মাঝে মাঝে ফিল করি, বাট উনি ওনার সারা জীবনে এটা ফিল করছে। এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, সো জোনাথন সুইফট একজন মিজানথ্রোপ ছিলেন, মানে ম্যান হেটার। হ্যাঁ, মিজানথ্রোপ না বলে মিজানথ্রোপিস্ট লিখি, মিজানথ্রোপিস্ট। ওকে। হ্যাঁ, এই যে তার যে মানুষ মানুষ পছন্দ না, বা মানুষের মোরাল ভ্যালুস, সমাজে করাপশন, এগুলো যে উনি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, এটা ওনার লেখাতে খুব বেশি ফুটে উঠেছে। দ্যাট ইজ ওয়াই ওনাকে বলা হয় উনি সবচেয়ে বিটার, মানে তিক্ত স্যাটারিস্ট ছিলেন। যিনি যিনি ওনার লেখনীতে ইংল্যান্ডের পলিটিক্স বা ইংল্যান্ডের সোশ্যাল স্ট্যান্ডার্ড, ইংলিশ সমাজের ডাবল স্ট্যান্ডার্ড, এগুলোকে খুব মারাত্মকভাবে খোঁচা দিয়েছেন। যে এগুলো খুব হাতে কলমে দেখাই দিছিলেন। এই জন্য ওনাকে দ্য বিটারিস্ট স্যাটারিস্ট বলা হয়। এই তিনটা ইনফরমেশন আমরা একটু খেয়াল রাখবো। জোনাথন সুইফট একজন মিজানথ্রোপিস্ট ছিলেন, উনি একজন আইরিশ ছিলেন, আর ওনাকে দ্য বিটারিস্ট স্যাটারিস্ট কিন্তু বলা হতো। ওকে, চলেন। ফেমাস ওয়ার্ক, সুইফটের সব ওয়ার্ক, সব রাইট আপই আমাদের মনে রাখতে হবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট গালিভার্স ট্রাভেলস, এটা আমরা ইন্ডিভিজুয়ালি স্টোরি এবং ক্যারেক্টার সহ পড়বো। তার আগে আরেকটা কথা বলে নেই। এই যে এখানে একটা বইয়ের নাম আছে আর টেল অফ এ টাব, এটা কিন্তু জোনাথন সুইফটের একটা প্রোজের নাম, একটা প্রবন্ধের নাম। বাট এই সেম নামে আর টেল অফ আ টাব, বলেন তো কার একটা বইয়ের নাম, কার একটা ড্রামার নাম? এটা আপনারা পড়ে এসেছেন। কেউ কি আনসার করতে পারছেন? আর টেল অফ এ টাব, এই নামের ড্রামা কে লিখেছে? এটা পড়ে এসেছেন। বেন জনসন। আহ মুশফিক ভাই বলছেন শেক্সপিয়ার না, এটা শেক্সপিয়ার না, এটা হচ্ছে বেন জনসন। বেন জনসনের একটা খুব বিখ্যাত ড্রামার নাম হচ্ছে টেল অফ আ টাব ড্রামা। সো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর টেল অফ আর টাম নিয়ে দুইটা জিনিস আছে, যদি প্রোজ হিসেবে আসে সেটার রাইটার হচ্ছে জোনাথন সুইফট, বা ড্রামা হিসেবে আসলে সেটার রাইটার কিন্তু বেন জনসন। ব্যাপারটা কনফিউজিং, সো আমাদের মনে রাখতে হবে। এই বইগুলো ইম্পর্টেন্ট, আপনারা দেখে নেবেন। তারপর ওনার কোটস একটা দেখছি, ভিশন ইজ দ্য আর্ট অফ সিইং
হোয়াট ইজ ইনভিজিবল টু আদার্স। হ্যাঁ, ভিশন কি? অন্যরা যা দেখতে পায় না সেটা যদি আমি দেখতে পাই সেটাই হবে আমার ভিশন। ওকে, সো এখন আমরা গালিভার্স ট্রাভেল যে বইটা আছে, খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রিলির জন্য এটার ক্যারেক্টার এবং এখানে যে জায়গাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো, এই সম্পর্কে একটু আইডিয়া নিব আমরা। গালিভার্স ট্রাভেলস এটা প্রকাশিত হয়েছিল 1726 সালে। এই জিনিসগুলো আসে না, বাট আসতেও পারে, সো আপনারা একটু মনে রাখবেন। গালিভার্স ট্রাভেলস এই বইটা প্রকাশিত হয় 1726 সালে। এটা একটা স্যাটায়ার। এটা একটা স্যাটায়ার যেখানে আসলে ব্রিটিশ সোসাইটিকে ব্যঙ্গ করা হয়েছে। ওই যে জোনাথন সুইফটের যে মিজানথ্রপিস্ট চেতনাটা আছে, সে মানুষ পছন্দ করে না, ওইটার বহিঃপ্রকাশ এই বইয়ে অনেক হয়েছে। এই বইয়ের 4টা পার্ট আছে কিন্তু, এবং 4টা পার্টই আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট পার্ট লিলিপুট। লিলিপুট নিয়ে অনেক কার্টুন আমরা দেখেছি, অনেক মুভিজ দেখেছি, তাই না? লিলিপুট হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষের চেয়ে অনেক ক্ষুদ্র আকৃতির, মানে পিঁপড়ার মতো দেখতে ছোট আকৃতির মানুষরা থাকে, স্মল স্মল হিউম্যান বিংসরা এই লিলিপুট নামক দ্বীপে থাকে। সো গালিভার্স একদিন সমুদ্র ভ্রমণে পৌঁছিয়ে একটা ঝড়ের কারণে তার নৌকাটা লিলিপুট নামের একটা দ্বীপে পৌঁছায়, যেখানে গিয়ে সে দেখে মানুষরা পিঁপড়ার মতো দেখতে, অনেক ছোট। এবং এই লিলিপুট নামক দ্বীপের সাথে আরেকটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে ব্লেফুস্কু। ব্লেফুস্কু, এই দ্বীপের অধিবাসীদের একটা দ্বন্দ্ব চলতেছে। গালিভার গিয়ে এই দুই দ্বীপের মানুষদের দ্বন্দ্বের মাঝখানে পড়ে স্যান্ডউইচড হয়ে যাচ্ছিল। দ্যাট ইজ ওয়াই হি ডিড নট এনজয় হিজ টাইম ইন লিলিপুট। হ্যাঁ, এটাও কিন্তু একটা পলিটিক্যাল মেটাফোর। এই ব্লেফুস্কু এই জায়গাটাকে আসলে সুইফট দেখাইছে ফ্রান্স হিসেবে, আর লিলিপুট এই জায়গাটাকে দেখানো হয়েছে ইংল্যান্ড হিসেবে। তো তৎকালীন ইউরোপে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে খুব বাজে একটা পলিটিক্স চলতেছিল। মানে দুইটা দেশ একে অপরের সাথে কাদা ছুড়াছুড়ি করতো শুধু। তো তাদের যে যে ব্যাড পলিটিক্স এটা দেখানোর জন্যই গালিভার ট্রাভেলস লিলিপুট নামের অধ্যায়টা দেখাইছিল, অধ্যায়টা লিখছিল। ওকে, আপনারা যে দুইটা জিনিস মনে রাখবেন, লিলিপুট আর ব্লেফুস্কু, এই দুইটা জায়গার নাম। তারপর লিলিপুট থেকে মুক্তি পেয়ে গালিভার যায় ব্রব ডিং নাগ নামের একটা জায়গায়, যেখানে গিয়ে কি দেখলো, সবাই বড়, মানুষরা সব বড় বড়। সুইফট আসলে ওয়াজ আ মিজানথ্রোপিস্ট, তো হি ডিডন্ট ফাইন্ড হিউম্যান বিংস অ্যাট্রাকটিভ, তাদের ফিজিক্যাল অ্যাট্রিবিউশন ওর অ্যাট্রাকটিভ লাগতো না। সো এই যে মানুষ যে অ্যাট্রাকটিভ না, এটা দেখানোর জন্যই সেই ব্রবডিং নাং নামের চ্যাপ্টারটা লেখে, 2 নাম্বার চ্যাপ্টার, যেখানে দেখায় যে মানুষ অনেক বড়, নট অ্যাট্রাকটিভ, এরকম কিছু। 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে লাপুতা। হ্যাঁ, 3 নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে লাপুতা। চ্যাপ্টারের নামগুলো একটু মাথায় রাখতে হবে। এই চ্যাপ্টারে সে দেখায় সায়েন্টিফিক ডিসকভারির কথা। এই যে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, সায়েন্সের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, এর ফলে মানুষের মরাল ভ্যালুস কমে যাচ্ছে, এই জিনিসটা আসে 3 নাম্বার চ্যাপ্টার লাপুতাতে। আর 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে হোয়াই নিমস। আই এম সরি এটার বানান যদি ভুল হয়, বিকজ এটার বানানটা এত কঠিন। এবং এটার উচ্চারণ কি হবে, আমাকে যখন ক্লাসে আমার টিচাররা পড়িয়েছেন তখনও আই ওয়াজ কনফিউজড, এবং দে ওয়ার অলসো কনফিউজড যে এটার উচ্চারণ কি হবে। বানানটা আপনারা দেখেন, ওয়াই নিমস, ওয়াই, তারপর NHMNMS। আই ডোন্ট নো এটার উচ্চারণ আসলে কি। সো আমার টিচাররা আমাকে বলেছেন হোয়াই নিমস, সো আমি সেটাই বলছি। হোয়াইনিমস হচ্ছে লাস্ট চ্যাপ্টার, যেখানে গালিভার গিয়ে আবিষ্কার করে হোয়াইনিমস মানে উন্নত যারা প্রাণী, তারা হচ্ছে ঘোড়ার মতো দেখতে। আর এই হোয়াইনিমসরা দাস হিসেবে রাখে ইয়াহুদের। ইয়াহু একটা ক্যারেক্টারের নাম গালিভার ট্রাভেলস এর। এই প্রশ্নটা জব এক্সামে আসে যে ইয়াহু শব্দটা কোথায় আছে, গালিভার ট্রাভেলস এ আছে। সো এই হোয়াইনিমসরা দাস হিসেবে রাখে ইয়াহুদের, যারা মানুষের মতো দেখতে।
আলটিমেটলি আমরা কি দেখতেছি যে মানুষকে হচ্ছে জোনাথন সুইফট দাস বানাই দিছে, যে মানুষরা উন্নত প্রাণী না, এখন ঘোড়ারাই হচ্ছে উন্নত প্রাণী। গালিভার ট্রাভেলস এর শেষে গিয়ে এটা আমরা দেখি। এবং গালিভার্স এই হোয়াইনিমস আইল্যান্ড থেকে আবার পৃথিবীতে তার নিজের জায়গায় ইংল্যান্ডে ফিরে এসেছিল। বাট ওই যে ইয়াহুদেরকে সে তখন যে ঘৃণা করতে শিখে গিয়েছিল, উপন্যাসটার শেষেও আমরা দেখি যে গালিভার্স ইয়াহুদের ঘৃণাই করছে, মানে মানুষদের ঘৃণাই করছে। এভাবে আসলে গল্পটা শেষ হয়ে যায়। ওকে, তো আমরা গালিভার ট্রাভেলস এর যে স্টোরিটা আছে সেটাও শেষ করে ফেলেছি। এখন আমরা নেক্সট যে রাইটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অগাস্টান পিরিয়ডের কিন্তু আরেকটা নাম আছে, আমি জানি না আপনাদেরকে বলছিলাম কি না। এই অগাস্টান পিরিয়ডকে দ্য এজ অফ পোপো বলা হয়। সো জোনাথন পোপ এত ইম্পর্টেন্ট একজন রাইটার, এজ অফ পোপ। এবং প্রিলিতে প্রায়শই এখান থেকে প্রশ্ন আসে আর কি, খুব প্রশ্ন আসে। এখন কোন প্রশ্নটা আসতে পারে আমি আপনাদেরকে বলে দেই। 90% সম্ভাবনা যদি আলেকজান্ডার পোপ থেকে প্রশ্ন আসে তাহলে এটাই আসবে, এই যে দ্য রেপ অফ দ্য লক। এই যে মোক হিরোইক পয়েমটা আছে, এটা রাইটারের নাম কি? এটা রাইটারের নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। সো এটা আসার সম্ভাবনা 90%, বাট প্রশ্ন কঠিন হলে অন্য জায়গা থেকেও আসবে। ওকে, সো অগাস্টান পিরিয়ড যে রাইটারের নামে নামকরণ করা হয়েছে আলেকজান্ডার পোপ, এখন আমরা তাকে নিয়ে একটু পড়বো। পোপের বৈশিষ্ট্য হচ্ছে সে ছিল একজন মোক হিরোইক পয়েট। এই একটা জিনিস জানলেই হবে, আর কিছু জানতে হবে না। এই যে মোক হিরোইজম, মোক হিরোইজম কি? মানে আহ, ব্যঙ্গ করা। সোজা কথায় হচ্ছে কারো হিরোইজমকে ব্যঙ্গ করা। বাংলায় আমি বলি না যে খুব বীরত্ব দেখাই ফেলছো, বা খুব তুমি কিছু করে ফেলছো, এটা মোকারি করা আর কি। সো আসলে এপিক যে হিরোজরা আছে তাদেরকে ব্যঙ্গ করে কিছু লিখলে সেটা হয়ে যায় মোক হিরোইক রাইট আপ। আর এই ধরনের লেখা যারা লিখে তাদেরকে বলে মোক হিরোইক পয়েট। প্রিলিতে একজনের নামই পাবেন মোক হিরোইক পয়েট হিসেবে, তিনি হচ্ছেন আলেকজান্ডার পোপ। তো এই জিনিসটা খুব মনে রাখতে হবে যে মোক হিরোইক পয়েট কে ছিল? আলেকজান্ডার পোপ। এবং তার যে কবিতা ছিল মোক হিরোইক পোয়েম, সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য ল। এই দুইটা ইনফরমেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ওকে, এটা ছাড়াও দেখেন অ্যান এসে অন ম্যান আরেকটা আছে, অ্যান এসে অন ক্রিটিসিজম, প্লাস দিয়ে দেই অন ক্রিটিসিজম। এগুলো দেখে কি মনে হচ্ছে? দিজ আর এসেইস, তাই না? এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো কোনো এসে এর নাম। এখানেই কনফিউশন, এবং এখানে আমরা সবাই ভুল করি। এখানে আছে, নামে আছে এসে, কিন্তু নামে এসে থাকলেও অ্যান এসে অন ম্যান আর এন এসে অন ক্রিটিসিজম, এই দুইটা বই কিন্তু আসলে কবিতা, কবিতার নাম। এই দুইটা লিটারেরি ওয়ার্কস আসলে কবিতা, এটা ভুল করা যাবে না। যে an essay on man and essay on criticism, these are two poems written by Alexander Pope। তারপর আরেকটা দেখেন দ্য ডান্সিয়ার্ড, এটাও একটা কবিতার নাম। সো আলেকজান্ডার পোপের তিনটা কবিতা আমরা পড়ছি, এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম অ্যান্ড দ্য ডান্সিয়ার্ড। হ্যাঁ, ও এটা তো এখানে আছে, এটা অ্যাড করা হয়েছে ফেমাস ওয়ার্কসে। ওকে, সো এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম আর দ্য ডানশিয়াট, এই তিনটা হচ্ছে পোয়েম। বাকি জিনিসগুলো মনে রাখতে হবে, এপিস্টল টু ডক্টর আর্থ বাট নট, ইমিটেশন অফ হোরাস। হ্যাঁ, আর আলেকজান্ডার পোপের খুব বিখ্যাত কয়েকটা উক্তি আছে, যেমন আমার মনে হয় আমরা সবাই শুনছি এটা, তো আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। তারপরে এটা প্রিলিতে এসেছিল, এটা প্রিলিতে আসছে, ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার্স টু ট্রেড। বোকারা এমন জায়গায় যায় যেখানে জানে যে নির্ঘাত মৃত্যু। এটা কিন্তু হয়, বোকারা আসলে না বুঝে সমস্যা নিজেদের লাইফে ডেকে আনে। আরেকটা দেখেন, আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং।
এটাও তো অল্প জ্ঞান বহন করি আমরা, কত না কত জায়গায় এটা পড়ে মানে পড়ছি। বাট এই উক্তির জনক হইতেছে আলেকজান্ডার পোপ। তিনটা উক্তি খুব ইম্পর্টেন্ট। আর এই যে চার্ম স্ট্রাইক দ্য সাইট বাট মেরিট উইন্স দ্য সোল, এটা আসলে দ্য রেপ অফ দ্য লকের একটা লাইন। আর যে কি বাহ্যিক সৌন্দর্য দেখতে ভাল লাগে, বাট চিরস্থায়ী কোনটা, কোনটা আমাদের সোল টাচ করে, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা বা পার্সোনালিটি, যেটা আমরা বলি মেরিট উইন্স দ্য সোল। হ্যাঁ, সো এই চারটা কোটে খুব ইম্পর্টেন্ট, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এখন একটা ব্যাপার নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। এটার স্টোরিটা আমাদের জানতে হবে। দ্য রেপ অফ দ্য লক, এটা স্টোরি এবং ক্যারেক্টারিস্টিক যেটা আছে সেটা সেটা আমাদের একটু জানতে হবে। রেপ অফ দ্য লক। আরেকটা কোশ্চেন করি, লক শব্দের অর্থ আপনারা কি জানেন? লক শব্দের অর্থটা কি? লক শব্দের অর্থটা কি কারো জানা আছে? মুশফিক ভাই বলছেন তালা। তালা ছাড়াও এটার আরেকটা অর্থ আছে, চুলের গোছাকে আমরা হচ্ছে লক বলে থাকি। আচ্ছা, আমাদের কি নামাজের টাইম হয়ে গেছে? আমি কি নামাজের বিরতিতে যাব? কয়েকজন বলছেন নামাজের সময় মেবি হয়ে গেছে। আমি জাস্ট রেপ অফ দ্য লকটা একটু শেষ করে নেই, তারপর আমরা নামাজের বিরতিতে যাচ্ছি। ওকে, সো দ্য রেপ অফ দ্য লক, এটা হচ্ছে এই লকটা এখানে হচ্ছে চুলের গাছি। চুলের গাছিকে আমরা লক বলছি। বিশেষ করে যে চুলটা মেয়েদের কপালে এসে পড়ে এবং আমরা কানের পেছনে যে রাখি, এটা হচ্ছে এই লক। তো এটার স্টোরিটা কি? এই গল্পের যে প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে বেলিন্ডা। মনে রাখবেন, গল্পের নায়িকা হচ্ছে বেলিন্ডা। সো বেলিন্ডা ইজ এ প্রাউড ওমেন হু ইজ ভেরি বুস্টফুল অ্যাবাউট হার বিউটি। সে ভাবে সে নিজে খুব সুন্দর এবং সবাই তার পেছনে পেছনে খুব ঘুরবে, এমন কিছু। এবং তার এই সৌন্দর্যের মেইন যে উপাদান, সেটা সে মনে করে তার এই লক বা চুলের গাছি যেটা কপালে এসে পড়ে। সে একদিন খুব রেডি টেডি হয়ে একটা বল পার্টিতে যাবে, মানে যেখানে ছেলে আর মেয়েরা মিলিত হয়, একজন আরেকজনের সাথে কথা বলে। আহ তারপর হচ্ছে ডান্সিং এরও একটা ফেজ থাকে। এটা আসলে কালচার ছিল ওল্ড ইংলিশের, ওল্ড ইংলিশ সোসাইটির, যেখানে আসলে ছেলে মেয়ে পাত্রপাত্রী দেখার জন্য এরকম পার্টিতে যেত। সো বেলিন্ডা এরকম একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন ওর কাঁধে একজন ফেরি ছিল যার নাম এরিয়েল। এরিয়েলও ওকে বলতেছিল যে তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর। আর সো বেলিন্ডা খুব রেডি রেডি হয়ে পার্টিতে গিয়েছে, বাট পার্টিতে গিয়ে ওর ব্যারন নামের একজন ছেলের সাথে, একজন জেন্টলম্যানের সাথে পরিচয় হয়। এবং ব্যারন ওকে আসলে ওর সাথে একটু কথাবার্তা বলতে চায়, বাট বেলিন্ডা ওয়াজ ভেরি বুস্টফুল। সে ব্যারনকে পাত্তা দেয় না, এবং এর কারণে ক্রোধান্বিত হয়ে ব্যারন বেলিন্ডার যে চুলের গাছে আছে সেটা কেটে ফেলে। তখন আসলে বেলিন্ডা অনেক কান্নাকাটি শুরু করে এবং রিভেঞ্জ নিতে চায়। ওই সময় বেলিন্ডাকে সান্ত্বনা দেয় তার খুব কাছের একজন ফ্রেন্ড যার নাম ক্ল্যারিসা। ক্ল্যারিসা, ক্ল্যারিসা। তো এই যে বেলিন্ডা আর বেরনের মধ্যে যে ভার্বাল আর্গুমেন্ট, এটা আসলে হাতাহাতিতে রূপ নেয়। পার্টির সব ছেলে আর সব মেয়ে লড়াই করতে থাকে, এবং এভাবেই হচ্ছে লাস্টে আমরা দেখি যে বেলিন্ডার চুলের গোছাটা ব্যারন হচ্ছে উপরে নিক্ষেপ করে এবং এটা আকাশে স্টার হয়ে যায়। এভাবে আর কি গল্পটা, কবিতাটা হচ্ছে আলেকজান্ডার পোপ শেষ করেছে। এবং এই আকাশ তখন হচ্ছে যে দেবী আছে, সেই প্রেমের দেবী, সে বেলিন্ডাকে বলে যে তোমার চুল এখন অমর হয়ে গেছে। আহ পৃথিবীর সব ছেলে এই স্টারকে দেখে প্রেমের কবিতা লিখবে। সো এই ধরনের একটা ফানি নোটে কবিতাটা শেষ হয়েছিল। এই কবিতার চারটা ক্যারেক্টার, বেলিন্ডা নায়িকা, মেন নায়িকা যে, ব্যারন মেন নায়ক, আর ফ্যারি যে ছিল পরি, সে হচ্ছে অ্যারিয়েল, আর বেলিন্ডার যে ফ্রেন্ড তার নাম হচ্ছে ক্ল্যারিসা। ক্যারেক্টার গুলোর নাম আপনারা একটু মনে রাখবেন। আর রেপ অফ দ্য লক হচ্ছে একটা মোক হিরোইক পোয়েম, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ওকে, সো আমরা আলেকজান্ডার পোপ কিন্তু শেষ করে ফেলেছি।
এখন একটা ব্রেকে যাই, নামাজের টাইমটাও হয়ে গেছে। সো আমরা 10 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। 10 মিনিট ব্রেক।
Okay, we are back from the break. Am I audible? চ্যাট বক্সে একটু জানাবেন আমাকে শোনা যাচ্ছে? চ্যাট বক্সে একটু কাইন্ডলি জানাবেন। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। সো আমি ক্লাসটা আমাদের লেকচারটা রিস্টার্ট করছি, চলেন। ওকে, এখন আমরা অগাস্টাইন পিরিয়ডের যে আরেকজন ইম্পর্টেন্ট ফিগার আছে তার সম্পর্কে আলোচনা করব। উনি হচ্ছেন স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসন আসলে একটা জিনিসের জন্যই বিখ্যাত আর আমাদের প্রিলির জন্য ইম্পর্টেন্ট আর কি। খুব বেশি কিছু না, জাস্ট এটা মনে রাখবেন। উনি হচ্ছে ইংলিশ লিটারেচারের, ইংরেজি সাহিত্যের প্রথম যে নোভেল আছে পামেলা, সেটার রাইটার। সো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ওনার যে পামেলাটা আছে ফার্স্ট ইংলিশ নোভেল, যেটা লেখা হয়েছিল 1740 সালে। স্যামুয়েল রিচার্ডসন থেকে জাস্ট এই একটা ইনফরমেশন মনে রাখলেই হবে। উনি পামেলা লিখেছিলেন 1740 সালে। তারপর আমরা মুভ করব উইলিয়াম কংগ্রেভে। উইলিয়াম কংগ্রেভ হচ্ছেন আহ আমার খুব পছন্দের একজন রাইটার। এই যে অগাস্টাইন পিরিয়ডে আমরা খুব প্রিটি, খুব মরাল লেসন যুক্ত সাহিত্যকর্ম দেখেছি, এর বাইরে গিয়ে স্যাটায়ার ধর্মী সাহিত্যকর্ম রচনা করে উইলিয়াম কংগ্রেভ আসলে খুব বিখ্যাত হয়েছিলেন। উনি ব্যাচেলর ছিলেন, উনি বিয়ে করেননি, এবং হি ওয়াজ আ ফ্রেন্ড অফ পোপ অ্যান্ড জোনাথন সুইফট। আলেকজান্ডার পোপ অ্যান্ড জোনাথন সুইফটের উনি খুব ক্লোজ একজন ফ্রেন্ড ছিলেন। উইলিয়াম কংগ্রেভ বিখ্যাত কমেডি অফ ম্যানার্স ইংরেজি সাহিত্যে ফেমাস করার জন্য। আর আমরা পড়ে এসেছি যে তার সবচেয়ে বিখ্যাত রচনা হচ্ছে কমেডি অফ ম্যানার্স ঘরানার দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এইটা তাই না? এটা ছাড়াও আমাদের পরীক্ষার জন্য লাভ ফর লাভ আর দ্য মর্নিং ব্রাইড, এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বাকি যে নামগুলো আছে সেগুলো একটু দেখবো আর কি। চলেন তাহলে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে আমাদের একটা বিস্তারিত আলোচনার দরকার। এখান থেকেও খুবই প্রশ্ন আসে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটার জনরা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এটা কমেডি অফ ম্যানার্স ঘরানার একটা নাটক, এবং কমেডি অফ ম্যানার্স এর কথা আসলেই কিন্তু ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর কথা এসে যাবে। এটার স্টোরিটা কি? এই গল্পের প্রোটাগনিস্ট হচ্ছে মিরাবেল। মিরাবেল নামের একজন ছেলে, যে আসলে কি বলবো, যে খুব যে ক্যারেক্টারিস্টিক ভালো এরকম কিছু না। মিরাবেলের এক্স লাভার হচ্ছে মিসেস ফাইনাল। মিসেস ফাইনালের সাথে মিরাবেলের অ্যাফেয়ার চলছিল, বাট এরপরে সে প্রেমে পড়ে গল্পের যে নায়িকা আছে মিলামান্ট, মিলামান্টের। এবং মিলামান্টের প্রেমে পড়ার পর সে মিলামান্টের সাথে বিয়ে করার ডিসিশন নেয়। বাট দেখে মিলামান্টকে যদি সে তার ফুফু লেডি উইশফোর্টের অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে মিলামান্ট তার পিতৃপ্রদত্ত যে সম্পত্তি আছে সেটা পাবে না। সো মিরাবেল আসলে মিলামেনকেও বিয়ে করতে চাচ্ছিল, আবার তার বাবার যে সম্পত্তি সেটাও পেতে চাচ্ছিল। দ্যাট ইজ ওয়াই সে আর মিলামেন্ট মিলে একটা প্ল্যান করে যে কিভাবে তার ফুফুকে আহ, এই বিয়ে, তাদের বিয়ের জন্য রাজি করানো যায়। এটা নিয়ে আসলে গল্পটা আগায় গেছে। গল্পের মেইন ভিলেন হচ্ছে মিসেস ফাইনাল। মিসেস ফাইনালের যে হাজবেন্ড ছিল মিস্টার ফাইনাল, মিস্টার ফাইনাল নিজেও মিলামানকে পছন্দ করত এবং কোনোভাবেই চাইতো না লেডি উইশফোর্টের সব সম্পত্তি যাতে মিরাবেল পেয়ে যায়। দ্যাট ইজ ওয়াই ও নানা রকম ষড়যন্ত্র কনস্পিরেসি করতে থাকে। বাট লাস্টে আমরা দেখি যে লেডি উইশফোর্ট মিলামান্ট আর মিরাবেলের বিয়ের অনুমতি দিয়ে দেয়, এবং এই ড্রামাটার একটা হ্যাপি এন্ডিং হয়। এই ড্রামাটা কেন বিখ্যাত? কমেডি অফ এরর্স হওয়ার, ম্যানার্স হওয়ার কারণে।
কারণ এখানে ব্রিটিশ সোসাইটির যে ডাবল স্ট্যান্ডার্ড আছে সেগুলো পয়েন্ট আউট করা হয়েছে। তাছাড়াও এই নাটকে কিছু কিছু জিনিস আছে যেটা পরে ইংরেজি সাহিত্যে খুব প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে দ্য প্রভিসো সিন। প্রভিসো সিন আমার মনে হয় এটা আমাদের সবার জন্যই আসলে ইম্পর্টেন্ট। এই প্রভিসো সিন হচ্ছে এই নাটকের একটা সিনের নাম, যেখানে মিরাবেল আর মিলামেন্ট মিলে বিয়ের পর কি কি তারা করতে পারবে আর কি কি তারা করতে পারবে না এইসব বিষয় নিয়ে আগে আলোচনা করে নেয়, এবং সেই জন্য তারা একটা এগ্রিমেন্টও বানিয়ে নিয়েছিল এবং ওখানে একজন আরেকজনকে মানে সাইনও ছিল, তারা সাইন করে নেয়। তো বিয়ের আগে কিন্তু এগুলো আলোচনা করা খুব ইম্পর্টেন্ট, ডু আর ডোন্টস গুলো। এই আইডিয়াটা আসলে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে উইলিয়াম কংগ্রেভ দেখিয়েছে দ্য প্রভিসো সিনের মাধ্যমে। এই প্রশ্নটা আপনাদের পরীক্ষাতেও আসে যে প্রভিসো সিন কোথায় ছিল। হ্যাঁ, এই এই জিনিসটা একটু মাথায় রাখবেন। চলেন তারপর আমরা একটা পোল কোশ্চেন পাচ্ছি, সবাই একটু চ্যাট বক্সে আনসার করবেন যে দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কে ছিলেন। আই গেস এটা সবাই পারবেন। প্রোটাগনিস্ট কে ছিল? বি, মিলামান্ট। মিলামান্ট তো নায়িকার নাম। নায়কের নাম কি ছিল? মিরাবেল, তাই না? নায়কের নাম হচ্ছে মিরাবেল আর নায়িকার নাম হচ্ছে মিলামেন্ট। তো প্রোটাগনিস্ট বললে আসলে নায়কের নামটাই আসে। ওকে, সো আমরা আমাদের যে অগাস্টান পিরিয়ডটা ছিল হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আস, ওটাও কিন্তু শেষ করে ফেলেছি। ওখানে যারা রাইটার আমরা পড়ে আসলাম, যে তিনটা প্রশ্ন আমি বলেছিলাম যে আসে, এক বা দুইটা প্রশ্ন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা শুরু করব দ্য এজ অফ সেন্সিবিলিটি যে পার্টটা আছে সেটা নিয়ে। এজ অফ সেন্সিবিলিটি এই যুগটা শুরু হয়েছিল 1745-এ আর শেষ হয় আমরা জানি 1785 বা 1798, যেটা অপশনে থাকে আর কি। এই এজ অফ সেন্সিবিলিটি বিখ্যাত উপন্যাসের বিকাশের জন্য। এই যুগে যারা রাইটার আছেন হেনরি ফিল্ডিং, তারপর আরো কয়েকজন রাইটার আছেন অলিভার গোল্ডস্মিথ, তারা উপন্যাসের বিকাশের জন্য খুব কাজ করেছেন। সো ফার্স্ট মডার্ন নোবেল লেখা হয়েছে কিন্তু আহ কি এজ অফ অগাস্ট, কি বলে অগাস্টান পিরিয়ডে, কিন্তু এটার বিকাশ হয়েছে আবার এজ অফ সেন্সিবিলিটি যে পিরিয়ডটা আছে সেখানে। এখানে ইম্পর্টেন্ট রাইটার হচ্ছে হেনরি ফিল্ডিং, থমাস গ্রে, উইলিয়াম ব্রেক আর অলিভার গোল্ডস্মিথ। এরা বেশি ইম্পর্টেন্ট, বাট আমরা সবার কথা একটু পড়বো। হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং আসলে বিখ্যাত একটা কারণে, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোভেল। খুবই ইম্পর্টেন্ট একটা উপাধি কিন্তু, ফাদার অফ ইংলিশ নোভেল। আপনারা কন্ট্রাস্টটা দেখছেন, প্রথম ইংলিশ নোভেল কিন্তু পামেলা যেটা লিখছে স্যামুয়েল রিচার্ডসন, বাট ফাদার অফ ইংলিশ নোভেল এটা আমরা বলতেছি হেনরি ফিল্ডিং কে। এই ব্যাপারটা আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, এখন কেন ফাদার অফ ইংলিশ নোবেল বলি, কারণ ওনার খুব বিখ্যাত দুইটা উপন্যাস আছে, একটা হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস আর একটা হচ্ছে টম জোন্স। খুবই বিখ্যাত দুইটা উপন্যাস। ওনার তিনটা উপন্যাসের নামই আসলে আপনাদের মনে রাখতে হবে। আর এই যে ট্রু প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট, এই দুটো জিনিস একটু মনে রাখার চেষ্টা করবেন, এগুলো মনে রাখলেই হবে। সো এই জোসেফ অ্যান্ড্রুস ক্যারেক্টারগুলোর নাম মনে রাখতে হবে। মেইন ক্যারেক্টারই হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস নামের একজন গরিব ছেলে, যে কাজ করতে আসে আহ লেডি বুবির বাসায়, যে অলরেডি ম্যারিড ছিল, বাট তার নজর জোসেফ অ্যান্ড্রুজের উপর পড়ে এবং সে নানা ষড়যন্ত্র করতে থাকে অ্যান্ড্রুজকে পাওয়ার জন্য। বাট অ্যান্ড্রুজ ভালোবাসতো ফ্যানি নামের একজন মেয়েকে। হ্যাঁ, সো এই তিনটা ক্যারেক্টার, জোসেফ অ্যান্ড্রুজ, লেডি বুবি আর ফ্যানি, এটা হচ্ছে জোসেফ অ্যান্ড্রুজের ক্যারেক্টার গুলোর নাম। ক্যারেক্টার গুলো আপনাদের মনে রাখতে হবে। আর সেকেন্ড যে নোভেলটা আছে টম জোন্স, এটাও খুব বিখ্যাত। টম জোন্স নামের একজন বখাটে ছেলের কাহিনী এটা। টম জোন্স প্রথমে ওর একটা অ্যাফেয়ার ছিল মলি নামের একজনের সাথে,
বাট পরে ও আসলে প্রেমে পড়ে সোফিয়া নামের একজন নারীর, এবং সোফিয়ার সংস্পর্শে এসে সে যে বখাটে ছিল এটা চেঞ্জ হয়ে যায়, এবং হি বিকেম আ ট্রু জেন্টলম্যান। সো টম জোন্স, সোফিয়ার ভালোবাসাকে যে টম জোন্সকে চেঞ্জ করে দিল, এটা নিয়ে আসলে টম জোন্স উপন্যাসটা লেখা হয়েছে। এই উপন্যাসের একটা জনরা আছে, এই জনরাকে বলা হয় পিকারেস্ক, পিকারেস্ক নোভেল। পিকারেস্ক নোভেল আপনারা অনেক আসলে এই টাইপের নোভেল পড়েছেন বা সিনেমা দেখেছেন। প্রথমে আমরা দেখব যে কিছু রোগ মানে বখাটে টাইপের ছেলে থাকবে, যারা উইল নট বি দ্যাট মাচ ওয়েলদি, অ্যান্ড সোসাইটির কারাপশনের একটা পার্ট হয়ে নিজেরাও ওটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে নিজেদের ওয়েতে। বিশেষ করে তামিল মুভিতে আমরা এগুলা দেখি। থাকে না যে একটু শ্রুট টাইপের হিরো থাকে, যারা হচ্ছে ভিলেনদের সাথে ওরকম করে ডিল করে। সো এই ধরনের স্টোরি বা কাহিনী নিয়ে যে নোভেলগুলা তাদেরকে বলা হয় পিকারেস্ক নোভেল। এটা কিন্তু প্রিলিতেও আসছিল বাই দ্য ওয়ে, যে পিকারেস্ক নোভেল কোনটা। সো মনে রাখতে হবে পিকারেস্ক নোভেল হচ্ছে এই নোভেলগুলা। ওকে। সো টম জোন্স হচ্ছে একটা পিকারেস্ক নোভেল, যেখানে টম জোনসের একটা চেঞ্জ দেখি আমরা সোফিয়ার সাথে অ্যাফেয়ারের পর থেকে। ওকে। এখন আমরা স্যামুয়েল জনসন পড়বো। এজ অফ সেন্সিবিলিটির একটা নাম হচ্ছে কিন্তু এজ অফ জনসন। এজ অফ জনসন। স্যামুয়েল জনসন মেইনলি বিখ্যাত একজন লেক্সিকোগ্রাফার হিসেবে। লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার কারা? যারা হচ্ছে ডিকশনারি কম্পাইল করে। ওকে বলা হয় ফার্স্ট লেক্সিকোগ্রাফার অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের প্রথম যে ডিকশনারিটা আছে, এই যে দেখেন ডিকশনারি অফ দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কম্পাইল করে হচ্ছে স্যামুয়েল জনসন। এটা একটু মনে রাখতে হবে। আর এই জন্য কিন্তু ওকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ফাদার অফ ইংলিশ ডিকশনারি। ফাদার অফ ইংলিশ ডিকশনারি। তারপর ও কিন্তু শেক্সপিয়ারের ক্রিটিকও, শেক্সপিয়ারের ক্রিটিসিজম করেছে। দুইজন ক্রিটিক পেলাম যারা শেক্সপিয়ার নিয়ে বই লিখেছে, একজন ছিল জন ড্রাইডেন, আরেকজন হচ্ছে স্যামুয়েল জনসন। দেখেন ওর আরেকটা বিখ্যাত বই হচ্ছে প্রিফেস টু শেক্সপিয়ার, এটা আসে পরীক্ষায়। এই দুইটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, প্রিফেস টু শেক্সপিয়ার আর ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমরা স্যামুয়েল জনসন ক্লোজ করছি। তারপর আমরা একজন রাইটার পেয়েছি যিনি আসলে কবি হিসেবে খুবই বিখ্যাত, থমাস গ্রে। থমাস গ্রেকে আসলে বাংলা সাহিত্যের জসিম উদ্দিনের সাথে আমরা তুলনা দিতে পারি। জসিম উদ্দিন, এটা কেন করতেছি? জসিম উদ্দিন কেন বিখ্যাত ছিল? পল্লী কবি, তাই না? জসিম উদ্দিন ছিল পল্লী কবি। সো থমাস গ্রের যে রাইট আপ আছে ওখানেও আমরা দেখব গ্রামীণ চিত্র, নেচারাল অ্যালিগরি, এগুলোর ব্যবহার এত বেশি। এবং থমাস গ্রে আসলে কবরস্থান নিয়েও অনেক কবিতা লিখেছে। জসিম উদ্দিনের কবরের মতো ওরও অনেক ইলেজি বা কবর সংক্রান্ত কবিতা আছে। দ্যাট ইজ ওয়াই ওকে কিন্তু আরেকটা উপাধিও দেওয়া হয়েছিল, গ্রেভইয়ার্ড পয়েট। হুম, এটা হচ্ছে থমাস গ্রের উপাধিটার নাম। আহ যারা এই আহ এই কবিতাটা পড়েন নাই তারা আজকে পড়ে নিবেন। দ্যাটস অ্যান রিকোয়েস্ট। 2004 সালে বিবিসির একটা জরিপ হয়েছিল যে 100 বেস্ট পয়েমস ইন ইংলিশ লিটারেচার। ওই জরিপে বেস্ট কবিতা মানে নাম্বার 1 পজিশনে ছিল, দেখেন, অ্যান্ড ইলেজি রিটেন ইন আ কান্ট্রি চার্চ ইয়ার্ড। কি একটা কবিতা, যাকে বলা হচ্ছে ইংরেজি সাহিত্যের বেস্ট পয়েম। হ্যাঁ, এটা লিখেছে থমাস গ্রে। এটার থিমটা আসলে ওই যে ডেথ ইজ এ ইউনিভার্সাল ট্রুথ ফর অল অফ আস রিগার্ডলেস অফ ক্লাস। গরিব হোক, বড়লোক হোক, রাজনীতিবিদ হোক, সমাজসেবক হোক, সবাইকে মারা যেতে হবে এবং সবার শেষ জায়গা হবে চার্চ ইয়ার্ড। এই থিমটা নিয়েই উনি এই কবিতাটা লিখেছেন, এবং এটা খুবই বিখ্যাত একটা কবিতা। সো এটার কথা জানতে হবে। তারপর আমরা এই যে ওড অন দ্য ডেথ অফ আ ফেভারিট ক্যাট, এটা প্রিলিতে এসেছে, এটা মনে রাখতে হবে। এখানে এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু দেখবেন। আচ্ছা, এডমন্ড বার্ক।
এডমুন্ড বার্গ আসলে একজন পলিটিশিয়ান ছিলেন। উনি হচ্ছে মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট, মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট। এবং এই ব্রিটিশ পার্লামেন্টে উনি অনেক বিল উত্থাপন করতেন এবং এত সুবক্তা ছিলেন যে উনি যখন বিল উত্থাপন করতেন সেই জিনিসগুলো আসলে বাকি যারা মেম্বার আছে তারা খুব মনোযোগ দিয়ে শুনতো। সো হি ওয়াজ এ ক্যারিশম্যাটিক স্পিকার। আহ ওনার একটা জিনিস যেটা উনি আসলে পার্লামেন্টে বসে এই স্পিচটা দিয়েছিল, এই স্পিচটা পরে বই আকারে প্রকাশ করা হয়, স্পিচ অন দা ইস্ট ইন্ডিয়ান বিল, ইস্ট ইন্ডিয়ান বিল। এটা খুব ফেমাস হয়ে গেছে এবং একটা স্পিচ যেটা উনি পার্লামেন্টে দিয়েছেন ওইটা এখন একটা বই। আর এটা কিন্তু ভারতীয় উপমহাদেশে এখনো পড়ানো হয়। এটা আমাদের কোর্সেও ছিল, স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়ান বিল, যেটা লিখেছে এডমন্ড বার্গ। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপর রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স। উনি আসলে অ্যান্টা ফ্রেঞ্চ রেভলিউশন ছিলেন, এটা পছন্দ করতেন না। ওইটা নিয়ে একটা বই লিখেছেন, রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স। ওকে, দেন আরেকজন খুব ফেমাস রাইটার, ফেমাস নোভেলিস্ট আমরা বলতে পারি, কারণ উনি অনেক বিখ্যাত নোবেল লিখেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার, যে অলিভার গোল্ডস্মিথ ছিলেন একজন আইরিশ রাইটার। সো আমরা কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে দুইজন আইরিশ রাইটার পেয়েছি, অলিভার গোল্ডস্মিথ আর জোনাথন সুইফট। হ্যাঁ, দুইজন হচ্ছে আইরিশ রাইটার, মনে রাখতে হবে ব্যাপারটা। ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস ভাইকার অফ দ্য ওয়েকফিল্ড, একবার প্রিলিতে অলরেডি এসে গেছে যে ভাইকার অফ দ্য ওয়েকফিল্ড এটার রাইটার কে। বাকি যেগুলো আছে পড়ে নিবেন, আসলে ইম্পর্টেন্ট, বাট 3 স্টার হচ্ছে দ্য ভাইকার অফ দ্য ওয়েকফিল্ড এটা। তারপর আমরা দেখছি উইলিয়াম ব্লেককে। উইলিয়াম ব্লেককে নিয়েও আসলে একটা বিতর্ক আছে। হ্যাঁ, উনি এজ অফ সেন্সিবিলিটি অনেকে বলে এই যুগের, বাট ওনাকে কিন্তু অনেকে আবার রোমান্টিক পয়েট হিসেবেও অভিহিত করে থাকে, যে উনি একজন রোমান্টিক পয়েটও। মানে পরের যে যুগটা আছে রোমান্টিক যুগ, ওই যুগে উনি বিলং করেন। উনি মেবি 1826 সালের দিকে মারা গেছেন। দ্যাট ইজ ওয়াই ওনার কিছু রাইট আপ আসলে পড়েছে এজ অফ সেন্সিবিলিটিতে, আবার কিছু রাইট আপ পড়েছে রোমান্টিক পিরিয়ডে। সো এখানে একটা কনফিউশন থেকে যায় যে ব্লেক আসলে নিউ ক্লাসিক্যাল নাকি রোমান্টিক পিরিয়ডের কবি। আমরা মনে রাখবো যে দুইটাই হইতে পারে আসলে। ব্লেকের আরেকটা আরেকটা কি বলবো, আরেকটা বিষয় দিয়ে ব্লেক কোন যুগে এটা সংজ্ঞায়ন করা যায়, সেটা হচ্ছে প্রিকারসার, প্রিকারসার অফ রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। হ্যাঁ, প্রিকারসার মানে রোমান্টিক পিরিয়ডের পথ প্রদর্শক। তার হাত ধরেই ইংলিশ লিটারেচারে রোমান্টিক পিরিয়ডটা এসেছে। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, ব্লেককে প্রিকারসার অফ রোমান্টিক পিরিয়ড এটাও বলা হয়, এই নামে অভিহিত করা হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক কিন্তু খুব ভালো একজন কবি ছিলেন এমনটা না, উনি একজন পেইন্টারও ছিলেন। এই প্রশ্নটা এসেছে পরীক্ষায়, জব এক্সামে এসে থাকে যে ব্রিটিশ কোন কবি একজন পয়েট ছিলেন সাথে সাথে একজন পেইন্টারও ছিলেন। উইলিয়াম ব্লেক পয়েট এবং পেইন্টার, একাধারে পয়েট এবং পেইন্টার ছিলেন, এই ইনফরমেশনটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন ব্লেকের যে ফেমাস ওয়ার্কগুলো আছে সেটা আমরা একটু দেখব। সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা ইন্ডিভিজুয়াল আসে, যে সংস অফ এক্সপেরিয়েন্স এটা কে লিখেছে, আবার সংস অফ ইনোসেন্স এটা কে লিখেছে। স্কুল বয়, ল্যাম্ব, ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, জেরুজালেম, ডটার্স অফ আলবিয়ন, সবগুলো ইম্পর্টেন্ট আসলে। আরেকটা আছে, এটা যদি লিখি তাহলে এটা লন্ডন। তারপর আরেকটা লিখতে পারি হোলি থার্সডে, হোলি থার্সডে।
এই কবিতাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ব্লেক কিন্তু আমাদের প্রিলির জন্য বেশ ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা একটা হচ্ছে পোল কোশ্চেন পাচ্ছি। এটা আসলে খুব কঠিন। আপনারা কি আনসার করতে পারবেন কেউ? চ্যাট বক্সে একটু আনসার করেন, দেখি হয় কিনা। না পারার চান্সেস অনেক বেশি, আই নো, কারণ আমি এটা পড়াই নাই। এটা হবে 1755 সালে। দেখি কেউ পেরেছেন কিনা, চ্যাট বক্সে একটু চেক করবো। ইয়েস, মুশফিক ভাই আনসার করেছেন বি, সো ইউ আর কারেক্ট। এই যে ফার্স্ট লেক্সিকোগ্রাফার্স লেক্সিকন, এই বইটা পাবলিশ হয়েছে 1755 সালে। ওকে, সো আমরা এই চ্যাপ্টারের যে ইনফরমেশন গুলো আছে সব কিন্তু ক্লিয়ার করে ফেলেছি। এখন দেখি এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, আমরা এত ইনফরমেশন এত কিছু পড়লাম, প্রিভিয়াস ইয়ারে যে চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল সেগুলো আনসার করতে পারি কিনা। চলেন আমার সাথে সাথে আপনারা চ্যাট বক্সে সবাই আনসার করবেন। দেখি ক্লাস শুনে আপনারা আসলে মনে রাখতে পেরেছেন কিনা বা আনসার করতে পারছেন কিনা। বলেন, হু অফ দ্য ফলোইং কম্পাইলড অ্যান ইংলিশ ডিকশনারি? ফাদার অফ ইংলিশ ডিকশনারি কে? স্যামুয়েল জনসন, তাই না? দেন হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? এটা আমরা জানি, জোনাথন সুইফট। অল ফর লাভ, এটা আমরা পড়েছি, জন ড্রাইডেন। হু রোড দ্য পিকারেস্ক নোভেল? এই যে পিকারেস্ক জিনিসটা কিন্তু এসে গেছে। টম জোন্স, কে লিখেছে? হেনরি ফিল্ডিং। ওকে, তারপর নেক্সট স্লাইডে যাচ্ছি। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার? বলেন তো কি? জুলিয়াস সিজার হচ্ছে, এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, কিন্তু এটা শেক্সপিয়ার থেকে এসেছে, হিস্ট্রিক্যাল নোভেল। হ্যাঁ। হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? কমেডি অফ ম্যানার্স বাই উইলিয়াম কংগ্রেভ। দ্য রেপ অফ দ্য লক is a mock heroic poem by Alexander Pope, the most famous satirist in English literature. We all know this, তাই না? জোনাথন সুইফট। তো এই যে এতক্ষণ ধরে আলোচনা শুনলেন, দেখছেন আমরা যখন প্রশ্নগুলো আনসার করছি ওখান থেকেই কিন্তু এসে যাচ্ছে, কমন পড়ছে। সো ঘাবড়ানোর আসলে কিছু নাই। ইংলিশ লিটারেচার একটু মনোযোগ দিয়ে একটু সুন্দর করে পড়লেই আসলে আমরা প্রশ্নগুলো পেতে পারি। আরেকটা কথা আমি বলে নেই যে আপনারা আসলে একটু ভয় পান ইংলিশ লিটারেচার নিয়ে। আমি দেখেছি যারা নন লিটারেরি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন তারা ভাবেন যে এখানে 15-র মধ্যে আমি 10 মার্কস পেলেই হয় বা 12 মার্কস পেলেই হয়। বাট 1 নাম্বারের জন্য 5-6 হাজার মানুষ, আরো বেশি, 10-20 হাজার মানুষ আসলে প্রিলিতে টিকতে পারে না। সেখানে আমি ইংলিশ লিটারেচারে কেন 15-এর মধ্যে আসলে 10 পাবো, এই মেন্টালিটি বা এই মেন্টাল ফ্রেমওয়ার্ক নিয়ে এক্সাম হলে ঢুকবো? ইংলিশ লিটারেচার কিন্তু অ্যাকচুয়ালি ইজ ভেরি ইজি, ভয় পাওয়ার কিছু নাই। কারণ এখানে ফেমাস রাইটারের পরিমাণটা লিমিটেড। হ্যাঁ, কিছু উইয়ার্ড প্রশ্ন আসে, যেমন 41-এ প্রশ্ন এসেছে, অ্যাডেলা কোয়েস্টেড এই ক্যারেক্টারটা কোন উপন্যাসের? আমি জানি যারা প্রিলি প্রিপারেশন নেয় তারা ইএম ফরস্টার এই রাইটারের নাম কিন্তু সবাই শুনেছে এবং পড়ে গেছে। এবং ইএম ফরস্টারের যে একটা বই আছে আ প্যাসেজ টু ইন্ডিয়া, এটাও আপনারা পড়ে গেছেন। কিন্তু এই বইয়ে যে একটা ক্যারেক্টার আছে অ্যাডেলা কোয়েস্টেড, এইটুক আপনারা পড়েননি। সো এই যে একটা জিনিস আছে যে ইংলিশ লিটারেচার আসলেই 15-তে 15 পাওয়া পসিবল, ইভেন কঠিন প্রশ্ন হলেও। জাস্ট যে রাইটারটা আপনারা ক্লিয়ার করছেন বা পড়ছেন, একটু সময় দিয়ে শুধু বইয়ের নাম আহ পড়লেই হবে না, বইয়ের থিমটা আর বইয়ের যে ক্যারেক্টারের নামটা আছে সেগুলো ক্লিয়ার করলেই 15-তে অ্যাটলিস্ট 14 পাওয়া পসিবল। সো যে রাইটাররা আছে, ফেমাস ইম্পর্টেন্ট রাইটার, এদের সংখ্যা লিমিটেড। এদেরকে নিয়ে আমরা যখন পড়বো বা ক্লাসে আলোচনা করব, একটু থরো আলোচনা করব, যাতে আমাদের মার্কিং আসলে 10 বা 12 না হয়ে 14 বা 15-তে গিয়ে ঠেকে। আশা করি এই পরিশ্রমটুকু সবাই করবেন এবং ইংলিশ লিটারেচারে আসলে আপনারা 15 আউট অফ 15ই পাবেন। আই এম হোপিং সো। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। হোপফুলি উইল মিট ইউ নেক্সট উইক। থ্যাংক ইউ।